কান পেতে শোন, বুকের গহীনে কি দহন। তাড়াতাড়ি মাকে বল প্লিজ লক্ষ্মীটি, তোকে খুব তাড়াতাড়ি কাছে চাই রে। ছোঁয়া তাড়াতাড়ি ওখান থেকে সরে আর একটা গাছে পানি দিতে চলে গেল। স্বাধীনও পিছু পিছু যেতেই নিচ থেকে শাহানা বেগম ডাকলেন ছোঁয়াকে। সাথে সাথেই ছোঁয়া ঝাঁঝারিটা রেখে দৌড়ে নিচে চলে গেল। শূন্য ছাদে একা একা দাঁড়িয়ে আছে স্বাধীন, চোখে প্রেয়সীকে কাছে পাওয়ার তীব্র তৃষ্ণা। কি করে ও বাবা মাকে বলবে এটাও বুঝতে পারে না। আগে যে আচরণটা ও ছোঁয়ার সাথে করেছে তাতে মাকে বলতেও লজ্জা লাগছে যে ওর ছোঁয়াকে চায়। আর ছোঁয়াটাও হয়েছে বড্ড বাজি। ও মাকে বললে কি হবে, ওদের মা মেয়ের তো খুব ভাব। এতটুকু কথা বলতে পারবে না? শুধু শুধু আমাকে এতটা জ্বালাচ্ছে। এবার যা করার আমাকেই করতে হবে, মনে মনেই বলে স্বাধীন। দুপুরে খাবারের টেবিলে বসে আছে স্বাধীন, ছোঁয়া, আলম চৌধুরী। শাহানা বেগম খাবার সার্ভ করছেন। দেশি মুরগির মাংস রান্না করা হয়েছে, সাথে ডাল, করলার ভাজি। এক টুকরো মাংস পাতে নিয়ে খেতে শুরু করলেই স্বাধীন মুখ কুঁচকে ফেলল। কপালে ভাঁজ এনে বলল, মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, তাও তুমি রান্না করতে কেন যাও বলো তো? তোমার কি আর শরীর আগের মতো আছে? রান্নায় কি দিতে কি দাও না মনে থাকে না? এই ছোঁয়া, তুই রান্না করতে পারিস না? তুই তো ছোঁয়ার হাতের রান্না খেতে চাস না। মেয়েটা তো খুব চায় রান্না করতে, কিন্তু তোর ভয়ে পারে না। আর রান্নাটা কি খুব খারাপ হয়েছে? খেতে পারছিস না বাবা? শাহানা বেগম স্বাধীনকে প্রশ্ন করেন। কই বড় মা, রান্না তো খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। কে কি বললো তা নিয়ে তুমি মন খারাপ করো না তো। আর চোখে স্বাধীনের দিকে তাকিয়ে বলল ছোঁয়া। বেচারা স্বাধীন থতমত খেয়ে গেল মিথ্যে ধরা পড়ায়। এই ছোঁয়া, তুই এত কথা বলিস কেন? তুই কি ভালো মন্দের বুঝিস? মার কি এটা রান্না করার বয়স? মা তো এই বয়সে নাতি নাতনি নিয়ে খেলবে। শাহানা বেগম, আলম চৌধুরী দুজনেই অবাক বনে যান। এটা কোন স্বাধীনকে দেখছেন ওনারা? যেই স্বাধীন বিয়ে, ছোঁয়া, নাতি নাতনি এসব কথা শুনতেই পারতো না, আর সে বলছে এসব। অবাক হয়ে ওনারা তাকান স্বাধীনের দিকে। ছোঁয়া নিজেও লজ্জায় মাথা নিচু করে ফেলে। স্বাধীনের কোনো ভাবান্তর নেই, সে নিজের ইচ্ছে মতো খেতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন উঠে যাওয়ার সময় আলম চৌধুরীকে বলে, একটা সমস্যা হয়েছে বাবা। কলেজের টিচাররা মিলে একটা পার্টির আয়োজন করেছে। যেহেতু বেশিরভাগ কলিগদের তুমি আমি বিবাহিত বলেছ, তাই কাপল পার্টিতে ওরা আমার ওয়াইফ সহ দেখতে চাচ্ছে। এবার কি করা যায় বলো তো? কেমন ঝামেলায় ফেলেছো তুমি? এবার আর ছোঁয়া মাথা তুলে তাকাতে পারে না। কি সব বলছে, একটুও কি লজ্জা করছে না? নিজের তো লজ্জা খুইয়েছে, এখন ওকেও লজ্জা দিচ্ছে। আর কিসের পার্টির কথা বলছে? কই কলেজে তো কোনো পার্টির কথাও শুনলো না। অবাকের চরম সীমায় পৌঁছন আলম চৌধুরী। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলেন, এটা নিয়ে আবার চিন্তা করিস কিসের? তুই ছোঁয়াকে নিয়ে যাবি, লিগালিও তোমার ওয়াইফ, ও সব রকম রাইট আছে তোমার সাথে যাওয়ার। লিগ্যাল বলতে তুমি কি বোঝাচ্ছ বাবা? ধর্মীয় মতে ও আমার ওয়াইফ, কিন্তু আইন অনুযায়ী নয়। এখন সব কিছু আইনত হতে হয়। শুধু ধর্মীয় মতে হলে অফিস আদালত তা বিশ্বাস করবে না। যুক্তি দিয়ে বলে স্বাধীন। বাবাকে আসল পয়েন্টে আনতে আরো একটি চাল দেয়। তুমি তো ঠিকই বলেছ, আমার এই মাথাটাই ছিল না। তখন তোমাদের বয়স ঠিকই ছিল না, কিন্তু এখন তো আমরা বাকি কাজটা সম্পূর্ণ করতেই পারি। খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা করব, যাতে তুমি আর কখনো ছোঁয়াকে অস্বীকার করতে না পারো। মনের কথাটাই যেন স্বাধীন শুনেছে। আর এদিকে ছোঁয়া বিষম খায় ওদের বাবা ছেলের কথা শুনে। শাহানা বেগমও হাঁ করে তাকিয়ে থাকে স্বাধীনের দিকে। এবার স্বাধীন নিজেও মনে হয় কিছুটা লজ্জা পায়, তাই তো নিজেই রুমের দিকে চলে যায়। যাওয়ার আগে শুধু বলে যায়, তোমরা যা ভালো মনে করো। কলেজের গেটে বাঁধনের দেখা। কেয়া দাঁড়িয়ে আছে মুখোমুখি, আর ছোঁয়া কথা বলছে বাঁধনের সাথে। ভাইয়া, আপনি আর আমাদের বাসায় যান না কেন? সে কবে একবার গেলেন। আপনি জানেন বড় মা বড় আব্বু এসছেন, ওনারা আপনাকে আর কেয়াকে দেখতে চেয়েছেন। ওনাদের বলেছে নাকি? না না না, ওগুলো বলিনি। এমনি স্বাধীন ভাইয়ার ফ্রেন্ড হিসেবে আপনার কথা বলেছি, আর কেয়ার কথা তো অনেক শোনে। আমার যেতে আপত্তি কোথায়? শুধু আশেপাশের লোকজনদের নিয়েই সমস্যা। তারা আবার ওই ভদ্রলোকদের সাথে ভালোভাবে কথা বলতে পারে না। উগান্ডার বাসিন্দা তো। সাথে সাথে তেড়ে উঠল কেয়া। এই যে, আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, ওমা, আপনাকে কখন বললাম?
আমি তো বলছি কিছু মানুষের কথা, যে আমার সাথে ভালোভাবে কথা বলে না, ভদ্রলোকের সাথে অভদ্র ব্যবহার করে। আপনি ভদ্রলোক? চোখ উল্টিয়ে বলে কেয়া। কেন, কোনো সন্দেহ আছে? আমি অবশ্যই একজন ভদ্র সভ্য মানুষ। দুহাত পকেটে পুরে বলল বাঁধন। আপনারা থামুন তো, দুজনেই পাগল। খুব তাড়াতাড়ি মনে হয় আপনাদের যেতে হবে আমাদের বাড়িতে। আরেকজন যেমন শুরু করেছে। কে রে সোয়া, কি হয়েছে বলবি তো? ওই রাগের ডিব্বাটা আবার তোকে কিছু বলেছে নাকি রে? আরে না, আমায় কিছু বলেনি, কিন্তু মানুষটা এবার খুব চাপে পড়েছে রে। মানে কি হয়েছে? আগ্রহী হয়ে বলে কেয়া। সেই সাথে বাঁধনেরও সমান আগ্রহ। আরে আর বলিস না, আমাকে বলে বড় মাকে বলতে যে উনি আমায় মেনে নিয়েছেন। আমি বলছি পারবো না, তো সেই কথাটা বড় মা বড় আব্বুর সামনে জাহির করতে লোকটার কত অজুহাত। বলতেই হো হো করে হেসে ওঠে দুই বান্ধবী। মাঝ থেকে বাঁধন ফোরন কাটে। দেখো, স্বাধীন ভাইকে নিয়ে এমন মজা করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি সব বলে দেব ওনাকে। এমনিই কি এটারে উগান্ডা বলি? কেয়াকে ইশারা করে বলল বাঁধন। দেখছিস কত বড় শয়তান, আমাদের সাথে থেকে আমাদের কথায় ফাঁস করতে চায়। সাহস কত! ছোঁয়া, একজনকে বলে দাও আর বেশি দিন এখানে থাকছি না, খুব বেশি জ্বালাবো না কাউকে। বাঁকা চোখে তাকিয়ে বলল বাঁধন। মুহূর্তেই সবকিছু বিস্বাদ লাগলো কেয়ার কাছে। সাথে সাথে ওদের আগে গিয়ে ধমধম করে হেঁটে কলেজের ভেতরে চলে গেল। বাঁধন কিছুটা মুচকি হেসে পাগলি মেয়েটার রাগ দেখল। আর ছোঁয়া নির্বাক হয়ে দুজনেরই কর্মকাণ্ড দেখে গেল। বুঝতে পারল এরাও সেই প্রাচীন কাল থেকে শুরু হয়ে আসা এক ভয়ানক প্রচলনে প্রেমে বসেছে। উৎসবে মেতে উঠেছে পুরো চৌধুরী পরিবার। সবখানেই সাজসজ্জার আমেজ বিচরণ করছে। ঝলমলে সুন্দর সাজানো গোছানো মঞ্চে বসে আছে ছোঁয়া। পুরো স্টেজটাই হলুদ সাদা ফুলে সাজানো। আভিজাত্যের প্রকাশ ঘটছে প্রতিটা কোণায় কোণায়। ছোঁয়ার পরনে সর্ষে হলুদ রঙের লেহেঙ্গা। বিলাসী চুরির কাজ করা লেহেঙ্গাটা যে দামের দিক থেকে বেশ চওড়া তা বোঝাই যাচ্ছে। মায়াপরীর মতো দেখতে মেয়েটাকে এমন সর্ষে ফুলের রঙের হলুদ লেহেঙ্গায় যেন হলুদ পরীর মতো লাগছে। পুরো স্টেজের সব আলো নিভিয়ে দিলেও যেন হলুদ পরীটার সৌন্দর্যের আলোয় সবকিছু ঝলমল করবে। চুলগুলো খোলা রেখেই সাজিয়েছে পার্লারের মেয়েগুলো, যদিও তারা শুধু যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ততটুকুই করেছে। তার বাইরে একটা কিছু নিষিদ্ধ। পুরো সাজের থিমটাই স্বাধীনের। পার্লারের মেয়েরা আসতেই তাদের নিজ দায়িত্বে সবকিছু বুঝিয়ে দিয়েছে স্বাধীন। ঠিক কেমন সাজে নিজের প্রেয়সীকে দেখতে চায়। স্বাধীনেরও কথা মতো কোনো রকম ভারী মেকআপ ছাড়াই একদম হালকা সাজে সাজানো হয়েছে ছোঁয়াকে। খোলা চুল, চোখে গাঢ় কাজল আর টকটকে লাল লিপস্টিক, হালকা মেকআপ যা খুবই সামান্য। সর্ষে ফুলের রঙের লেহেঙ্গায় এমনিতেই ছোঁয়াকে অসাধারণ লাগছিল, তাতে আবার সামান্য সাজগোজ যেন দ্বিগুণ করেছে। ছোঁয়ার গায়ে শোভা পাচ্ছে গোল্ডেন গার্ডেনিয়া ফুলের গহনা, যা আরও বাড়িয়ে দিচ্ছে ছোঁয়ার সৌন্দর্য। গার্ডেনিয়া ফুলের মিষ্টি সুগন্ধ সাথে তার হলুদ রঙের সৌন্দর্য যেন ছোঁয়ার রূপের সাথেই পাল্লা দিচ্ছে। স্বাধীন সাজগোজের মধ্যেই একবার ফুলগুলো দিতে এসেছিল। ছেলেটা মনে হয় একেবারে মরিয়া হয়ে উঠেছে ছোঁয়াকে দেখতে। গোল্ডেন গার্ডেনিয়া খুব একটা না পাওয়া গেলেও জোগাড় করেছে ও। আসলে কথাই আছে, তুমি যাকে যত বেশি কষ্ট দেবে একসময় তুমিই সেই মানুষটির জন্য ততই পাগল হবে। এটাই মনে হয় হয়েছে স্বাধীনের ক্ষেত্রেও। যে স্বাধীন ছোঁয়াকে সহ্যই করতে পারতো না, সে এখন ছোঁয়াকে চোখে হারাচ্ছে। কিন্তু শয়তান কেয়া থাকতে সে ভাগ্য ওর হচ্ছে কোথায়? একেবারে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে সব সময় ছোঁয়াকে। কখনো একটু একা হতে দিলে তো? আর স্বাধীন গেলেও একেবারে ধূর্ছাই করে বিদায় দিচ্ছে। শুধু ছোঁয়ার বান্ধবী হলে তো কথাই ছিল না, যে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে একটু সরানো যেত। কিন্তু ও তো স্বাধীনের ছাত্রী, এখন নিজের অ্যাটিটিউড ভুলে কি করে ওই একটুখানি মেয়ের কাছে সময় চাইবে? তাই তো বারবার হতাশ হয়ে ফিরে আসছে। ওকে কাবু করতেছে বাঁধনকে দরকার তা ভালো করেই জানে স্বাধীন। তাই তো আবারও বাঁধনের কাছে ফোন দেয়। হ্যাঁ বাঁধন, কখন তুমি পৌঁছাবে ইয়ার? এদিকে তোমার বাঘিনী তো আমার হরিণীটিকে একবারও দেখতে দিচ্ছে না। তোমার মতো সিআইডি পুলিশ অফিসার ছাড়া এই তেরা মেয়েকে আমার মতো সাইকোলজির টিচার সোজা করতে পারবে না। এ অন্যরকম মেয়ে,
একে হিপনোটাইজ করাও অসম্ভব। আরে স্বাধীন ভাই, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। আজ আবার ওপর মহল থেকে একটা মিটিংয়ে ওই শহরের বাইরে পাঠানো হয়েছে আমাকে, তাই তো একটু দেরি হচ্ছে। আমি আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তারপর ওই উগান্ডারে দেখছি, নিজেও আমার টাইম দিচ্ছে না, আবার আরেকজনকেও রোমান্স করতে দেয় না। হ্যাঁ, মনের দুঃখটা বুঝছো ভাই? কত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করছি, আর এরা 2 শয়তান মেয়ে মিলে আমার ইমোশনের 12টা বাজাচ্ছে। ওকে ব্রো, তুমি চিন্তা করিও না, আমি আসছি। সাজগোজ প্রায় শেষে ছোঁয়াকে স্টেজে আনা হয়েছে। মেহেদি লাগানোটা বাকি। ওর পার্লারের মেয়ে দুটোর মধ্যে একজন কেয়াকে আর একজন ছোঁয়াকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। সবার কাছেই এই বিয়েটা একটা অন্যরকম বিয়ে মনে হচ্ছে, কারণ এভাবে বরযাত্রী নেই, বৌভাত নেই। যারা বরপক্ষ তারাই কনে পক্ষ। এখানেই যে বরের বাবা মা, সেই কনের বাবা মা। মজাই বটে। ছোঁয়ার নানা বাড়ি থেকেও কিছু আত্মীয় এসেছে। ছোঁয়ার মামা মামি আর কিছু মামাতো ভাই বোন, যারা প্রায় সবাই ছোঁয়ার ছোট। স্বাধীনেরও নানু বাড়ি থেকে মামা মামি খালারা এসেছে। স্বাধীনের বড় মামার মেয়ে জেমি একটু অহংকারী ধাঁচেরই। সেও পছন্দ করত স্বাধীনকে, কিন্তু তখন থেকেই শুনে আসছে ছোঁয়া স্বাধীনের বিয়ে হয়েছে, তাই খুব একটা সাহস পায়নি। তারপরও ছোঁয়াকে কখনোই পছন্দ করতো না জেমি। জেমির ছোট বোন রিমি, সেও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। 2 বোনের মধ্যেই কেমন অহংকার বিরাজ করে। বাকি সবাই মোটামুটি ভালো, কিন্তু জেমির মাও যে মনে মনে ছোঁয়াকে পছন্দ করে না তা ছোঁয়া জানে। ছোঁয়ার জায়গায় নিজের মেয়েকে বহুবার দেখতে চেয়েছেন উনি, কিন্তু শাহানা বেগমের কথা প্রতিবাদে তা কখনোই পারেননি। স্বাধীন খাবার টেবিল থেকে ওভাবে উঠে গেলে শাহানা বেগম আর আলম চৌধুরী দুজনেই বেশ অবাক হন। তবে এদের দুজনার মধ্যে যে কিছু একটা চলছে তা শান্ত প্রকৃতির বুদ্ধিমতী শাহানা বেগম ভালো করেই বুঝতে পারেন। তাই তো তিনি নিজে ছোঁয়ার রুমে গিয়ে কথাটা তুলেন। কেন স্বাধীন ওসব বলল, আর ওদের মধ্যে সম্পর্ক ঠিক কেমন চলছে তা জানতে চায়। ছোঁয়াও সবকিছু খুলে বলে শাহানা বেগমকে, তবে কিডন্যাপের কথাটা গোপন করে। সবটা শুনে শাহানা বেগম আনন্দে বুকে জড়িয়ে নেন ছোঁয়াকে। এতদিনে যেন দুটো বয়স্ক মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। তারা এতদিন ছোঁয়া আর স্বাধীনের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় রাত দিন বিভোর থাকতেন, আর আজ ছেলে মেয়ে দুটোর এমন সুন্দর একটা সম্পর্ক তৈরি হওয়ায় তাদের যেন মস্ত বোঝা নেমে গেল। আর তাড়াতাড়ি চলে যান আলম চৌধুরীর কাছে। খুশিতে আত্মহারা হয়ে বলেন আলম চৌধুরীকে, যা প্রতিফল আজ এই হলুদ সন্ধ্যা। খুব বড় আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ের এই আয়োজনে। দুজনেই একই বাড়ির হওয়ায় আয়োজনটাও যেন দ্বিগুণ হয়ে গেছে। সব আত্মীয় স্বজনদের জন্য হলুদের দিন থেকে ভোজের আয়োজন করা হয়েছে। সাথে বিভিন্ন হোটেলে রুম বুক করে দেওয়া হয়েছে দূর থেকে আসা আত্মীয়দের জন্য। যথেষ্ট সমারোহের মধ্যে আয়োজিত হচ্ছে স্বাধীন ছোঁয়ার হলুদ সন্ধ্যা। শাহানা বেগম প্লেটে করে কিছু পোলাও আর মাংস এনেছেন ছোঁয়াকে খাওয়াতে, কিন্তু এসে দেখেন ছোঁয়া হাতে মেহেদি পরে বসে আছে। তাই তো তিনি 1 লোকমা খাবার ছোঁয়ার মুখে তুলে দেন। পাশেই কেয়াকেও মেহেদি দেওয়া দেখে উনি কেয়ার মুখের কাছেও খাবার তুলে দেন। আন্টি, আপনি আমাকে খাওয়াবেন? হ্যাঁ মা, তুমিও তো আমার ছোঁয়ার মতোই ছোট্ট মেয়ে, খাইয়ে দিলে সমস্যা কি? নাও, হাঁ করো। শাহানা বেগমের ভালোবাসা দেখে কেয়ার চোখে অশ্রুকণা ভিড় করে। অনাথ মেয়ে কেয়া বড়ই হয়েছে চাচা চাচির সংসারে। চাচির অসহনীয় অত্যাচারে একা একাই গ্রাম ছাড়ে। কলেজে ভর্তি হয়ে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় চাচির সাথে। নিয়ম মতো টিউশনি আর মাধ্যমিকে পাওয়া বৃত্তির টাকায় নিজের খরচ চালায়। এখন আর ওর কোনো পিছুটান নেই। জীবনের সব দুঃখ ভুলে যেতে চাই ও। তাই তো নিজের জীবনটা নিজের মতো পার করতে চাই ও। ভেতরে আকাশ সমান কষ্ট রেখেও সব সময় হাসি খুশি ভাবে জীবন পার করতে চায়। কলেজে প্রথম কোনো বন্ধু না থাকলেও যখন জানলো ছোঁয়ারও বাবা মা নেই, তখন ও নিজে থেকেই বন্ধুত্ব করে ছোঁয়ার সাথে। সবকিছু শেয়ার করে ছোঁয়ার সাথে। ছোঁয়া অনেকবার চেয়েছে ওকে সাহায্য করার, বিশেষ করে ওদের বাড়িতে থাকার রুমের তো অভাব নেই। যদি কেয়াকে ওদের বাসায় এনে রাখা যেত তাও অন্তত ওর মেস ভাড়াটা বাঁচত, কিন্তু ওর রাগী স্বাধীন ভাই যে নিয়ম বেঁধে দিয়েছিল তাতে আর এই প্রস্তাব করে সাহস পায়নি। কি মা, কাঁদছো কেন?
আজ তো আনন্দের দিন, আমাদের ছোঁয়ার বিয়ে। ছি মা, কেঁদো না। আন্টি, আমার চাচিও কেন আপনার মতো হলো না? তাহলে তো আমার জীবনটাও এমন কষ্টের হতো না। সোয়ার খুব ভালো ভাগ্য, আপনার মতো বড় মা পেয়েছে। সব মানুষ একা হয় না মা, আমি তো তোমারও বড় মা। নাও এবার খাবার খাও। শাহানা বেগম দুজনকেই খাওয়াচ্ছিলেন। এমন সময় কোথা থেকে আসে স্বাধীন। তারপর শাহানা বেগমকে বলে, কি ব্যাপার মা, তুমি এখানে? বাবা তোমায় কখন থেকে ডাকছে, তাড়াতাড়ি যাও, কি একটা খুঁজে পাচ্ছে না? আরে স্বাধীন, দেখছিস তো আমি এদের খাওয়াচ্ছি। মেয়ে দুটো হাতে মেহেদি পরে বসে আছে, না খাওয়ালে খাবে কি করে? মা, এদের তো পরেও খাওয়াতে পারবে, আগে বাবার কাছে যাও। তুমি তো জানোই বাবা হাতের কাছে জিনিস খুঁজে না পেলে কেমন রেগে যায়। আচ্ছা বাবা। মা, ছোঁয়া, কেয়া, তোরা একটু থাক, আমি আসি। আমি আর খাবই না বড় মা, আপনি যান। কেয়া বলে ওঠে। কিন্তু আমি তো খেলামই না। বড় মা, তুমি গিয়ে তাড়াতাড়ি শুনে আসো তো। ছোঁয়া আর চোখে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, আরে মা, তুমি যাও তো, আমি ওদের খাওয়া দেখছি। আবারও তাড়া দেয় স্বাধীন। শাহানা বেগম খাবারের প্লেট রেখে হাত ধুয়ে চলে যান আলম চৌধুরীর কাছে। এদিকে স্বাধীনও সুযোগ নিয়ে নেয় চলে যাওয়াটার। এবার দেখি কত খেতে পারিস, আমি খাইয়ে দিচ্ছি, নে হা কর। আমি আর খাবো না স্বাধীন ভাইয়া, খাওয়া শেষ হয়ে গেছে। বিরস মুখে বলে ছোঁয়া। থাপড়িয়ে গাল লাল করে দেব, না খেলে অসুস্থ হয়ে পড়বি। আর খাওয়া নিয়ে এত বাহানা কেন তোর? আমি সত্যিই খাবো না ভাইয়া, আর আজকেও তুমি আমায় বকবে? ছোঁয়ার অসহায় মুখে বলা কথাটায় খানিকটা হেসে ফেলে স্বাধীন। মুগ্ধ হয়ে হাসিটা দেখে ছোঁয়া। এই ছেলেটার হাসিটা এত সুন্দর কেন ভেবে পায় না ও। ভাইয়া শুধু আমায় খাওয়াবে? কেয়াও তো খাচ্ছে। কেয়াকে খাওয়ানোর জন্য বাঁধন চলে আসছে, ছেলেটাও খায়নি, একেবারে সুন্দর করে খাওয়াই দিবে। মুচকি হাসি দিয়ে বলে স্বাধীন। সাথে সাথেই কেয়ার চক্ষু চড়ক গাছ হয়ে তাকায় স্বাধীনের দিকে। এ গোধূলির শেষ লগ্নে হলুদের সাজে স্টেজে বসে আছে ছোঁয়া। হাতে স্বাধীনের নামের মেহেন্দির রং টকটক করছে। পাশেই হলুদ পাঞ্জাবি পরে বসে আছে ওর সব থেকে প্রিয় বহু আকাঙ্ক্ষিত পুরুষটি। এই হলুদের ছড়াছড়ির মাঝেও চশমাটা নাকের ডগায় রেখেছে মানুষটি। ফর্সা ধবধবে ছেলেটার গায়ে হলুদ রং যেন অন্যান্য মাত্রায় সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। অনেকেই মেহেদি পরাতে চাইলেও কিছুতেই হাতে মেহেদি লাগাতে দেয়নি স্বাধীন। সুন্দর সাবলীল হাসির মাঝেও ও যেন কড়া ব্যক্তিত্ব ঠিকরে পড়ছে। ছোঁয়া বারবার প্রেমে পড়ে এমন সুন্দর ছেলেটির। এত সুন্দর সুদর্শন ছেলেটির সাথে ও নিজেকে কিছুটা বেমানান মনে করে। দুজনকে একসাথে বসানো হয়েছে হলুদ লাগাতে। চারদিকে যে যার মতো আনন্দ করছে। কেউ কেউ নাচ পরিবেশন করছে, আবার কেউ বা জোকস বলে আসর মাতিয়ে রেখেছে। কিন্তু এত কিছুর মাঝে ও কেয়াকে অনেকক্ষণ দেখতে পায়নি ছোঁয়া। লোকজনের ভিড়ে মাঝে মাঝে খোঁজার চেষ্টা করলেও উঠে যেতে পারেনি। যতই সে এ বাড়িরই মেয়ে হোক, তারপরও কিছুটা জড়তা অন্তত আজকের দিনে অবশ্যই কাজ করছে। স্বাধীনের আশেপাশে ওর সব কাজিনরা ভিড় জমাচ্ছে। এরই মাঝে দেখতে পাই বাঁধনকে। তাড়াতাড়ি বাঁধনকে কাছে ডাকে ছোঁয়া। ভাইয়া, কেয়াকে অনেকক্ষণ দেখতে পারছি না, কোথায় গেল বলুন তো মেয়েটা? প্লিজ ভাইয়া একটু দেখুন না, আমি তো এখান থেকে উঠতে পারছি না। কি বলছো? কোথায় ও? একটু আগেই তো আমার সাথে দেখা হলো, তবে হ্যাঁ, কিছুক্ষণ থেকে দেখতে পাইনি। বাঁধন কিছুটা চিন্তিত মুখে বলল, আমার খুব চিন্তা হচ্ছে ভাইয়া, এখানেও প্রথমবার এসছে, প্লিজ আপনি একটু খুঁজে দেখুন না মেয়েটা কোনো সমস্যায় পড়লো কিনা। শুকনো মুখে বলল ছোঁয়া। চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তুমি কিচ্ছু চিন্তা করো না ছোঁয়া, তোমার বান্ধবী অতটা দুর্বল না। একবার কিডন্যাপ করে দেখেছি, কি খামচিটাই না খেয়েছিলাম, উফ। বাঁধন কথা না শেষ করতেই হলুদ রঙের কাতান শাড়ি গায়ে চড়ানো একটা মেয়েকে এদিকেই আসতে দেখল। কিছুক্ষণের জন্য বাঁধন কোথায় হারিয়ে গেল। কোকড়া চুলের মেয়েটি শাড়ির সাথেও চশমা পরেছে। এ এক অন্যরকম সৌন্দর্য। নেই কোনো মেয়েকে সাজগোজ, শুধু কানে একটা কৃষ্ণচূড়ার মালা দিয়েছে।
হলুদ শাড়ির সাথে টকটকে লাল কৃষ্ণচূড়াটাও যেন জৌলুস ছড়াচ্ছে। খোলা কোঁকড়ানো চুলগুলো কোমর পর্যন্ত অবলীলায় পড়ে আছে। বাঁধন যেন দেখেই যাচ্ছে এই অপরূপ সৌন্দর্যের রমণীকে। অনেকটা কাছাকাছি চলে আসলে বাঁধন শুধু ঘোর লাগা চোখে তাকিয়ে বলল, মাশাআল্লাহ। ছোঁয়া নির্বাক হয়ে তাকিয়ে আছে বাঁধনের দিকে। বাঁধনের কাঁধে হাত দিয়ে কিছুটা ঝাঁকিয়ে বলল, এই যে ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন? ওহো, না কিছু না, মানে পেতনিতে সাজলে কেমন লাগে তাই দেখছিলাম আর কি। কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন। কেয়া আসতেই ছোঁয়া কিছুটা অবাক হয়ে বলল, বাহ দোস্ত, তোকে তো দারুণ লাগছে। তাই তো ভাইয়া চোখ সরাতে পারছে না। আমার খুব হিংসে হচ্ছে রে। বিয়ে আমার, অথচ বেশি সুন্দর লাগছে তোকে। একদম মাইর খাবি। স্বাধীন ভাই পাগল হয়ে যাচ্ছে তোকে দেখে। বেচারা কত কষ্ট করে গিয়ে গিয়ে দেখে আসছে, আর বলছিস আমায় ভালো লাগছে? আমি তো পেতনি, দেখলি না একজন কি বলল? বাঁধনের দিকে আর চোখে তাকিয়ে বলল ছোঁয়া, এই সময় আর ঝগড়া করিস না প্লিজ দোস্ত। আবার ফোনটা আমার ড্রয়ারে রেখে আয় প্লিজ। আচ্ছা দে। বলেই কেয়া গেল ছোঁয়ার ফোনটা ওর ড্রয়ারে রেখে আসতে। যেতে লাগলেই একজন একদম কাঠের মতো লাগানোর মতো করে ওর পিছু পিছু যেতে যেতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট আবদারটা রাখার জন্য। একদম অসাধারণ সুন্দর লাগছে আপনাকে, সত্যি একদম আমার মনের ভেতর কল্পনাতে আঁকা কেয়া ফুলের মতো। পেছনে না তাকিয়েই মুচকি হাসল কেয়া, কারণ পেছনের মানুষটিকে তা খুব ভালো করেই জানেও। ছোঁয়ার রুমের কাছে এসে একটু জোরে পা চালিয়ে রুমে ঢুকেই ধরাস করে দরজা আটকিয়ে দিল কেয়া, যাতে পেছন থেকে বাঁধন ঢুকতে না পারে। দরজা লাগিয়েই এতক্ষণের হাসিটা হেসে নিল ও কারো মায়ায় জড়াতে চায় না। ওর জীবনে কোনো পিছু টান ও রাখতে চায় না, কিন্তু কেন জানি বাঁধনকে উপেক্ষা করতেও পারছে না। বারবার ছেলেটা উকি মারছে মনের আনাচে কানাচে। ছোঁয়াকে সাজানো হয়ে গেলে ছোঁয়ার প্রচন্ড পীড়াপিড়িতে নিজেও সাজতে আসে ছোঁয়া। ওর নিচের কাপড় চোপড় ব্যাগ সবকিছু ছোঁয়ার রুমে শুধু ওর আর ছোঁয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে। শাড়ি পরতে ভালো লাগে না কেয়ার, তাই তো একটা 3 পিস পরবে বলে নিচ্ছিল। এমন সময় চোখে পড়ে ওর নাম লেখা একটি প্যাকেট। নামের শুরুতে সম্বোধন দেখে বুঝতে বাকি রইল না এটা কার পাঠানো। এখানেও লেখা আছে উগান্ডাবাসী কেয়া পাখি। প্যাকেটটা খুলে কেয়া একটা ঝলমলে হলুদ রঙের কাতান শাড়ি দেখলো। কাতান তাও আবার হলুদ রঙের, দেখে কিছুটা অবাক হলো কেয়া। হলুদ রঙের কাতান খুব একটা পাওয়া যায় না। নিতান্তই যাদের আলাদা পছন্দ তারাই হলুদ রঙের কাতান কিনে থাকে, কিন্তু হলুদের সাথে সোনালি সুতোর কাজ করা ভারী শাড়িটি ভীষণ সুন্দর। কিন্তু রসকসহীন কেয়ার কাছে এগুলো বেশি বেশি মনে হলো। এতটুকু পরিচয়ে এত দামি শাড়ি দেওয়ার কোনো মানে হয়? আরও দিলেই কেয়া পরবে কেন? না, হুট করে পরিচিত একটা ছেলে দেওয়া শাড়ি কেউ কিছুতেই পরবে না। ওর যা আছেও তাই পরবে। শাড়ির ভাঁজের সাথেই বেরিয়ে এলো একটা ছোট্ট চিরকুট। প্রিয় তেজশ্রী কন্যা কেয়া ফুল, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিনই তোমার চশমার ফাঁকে সাহসী চোখ দুটো দেখে প্রেমে পড়ে গেছি। তুমি বিশ্বাস করো, প্রথম দেখায় যে কারো প্রেমে এতটা ডুবে যাওয়া যায় তা আমিও বিশ্বাস করতাম না, কিন্তু নিজে ডুবে বুঝেছি। ওই চোখে চোখ পড়তেই বুঝেছি এ চোখ সবার থেকে আলাদা। যত মেয়ে আমি আমার এই চোখে দেখেছি, সমস্ত মেয়ের থেকে ওই চোখ দুটো আমার এই চোখে আলাদা লেগেছে। তোমার কথা বলা, তোমার হাসি, সব কিছু বারবার পাগল করে আমাকে। তোমার কোঁকড়ানো চুলগুলো আমার ভালোবাসার এক একটা সুতো, যা খুব পরম যত্নে তোমার কাছে আমায় টানে। খুব ইচ্ছে জানো তোমায় শাড়িতে দেখার। তোমার খোলা চুলে শাড়ি পরে যখন আমার সামনে আসবে, বিশ্বাস করো আমি নিঃশ্বাস নিতেও ভুলে যাব। এতটুকু আবদার প্লিজ রেখো। এটি তোমার দেওয়া নাম, উগান্ডাবাসী। কেয়া চিরকুট পরেই সবকিছু আবার আগের মতো করে তুলে বাইরে আসে। বাঁধনের কাছে এসে বলে, এসব কি মিস্টার বাঁধন? আপনি বললেই আমি শাড়ি পরবো? আপনি যা বলবেন আমি তাই করব? আমায় পুতুল পেয়েছেন আপনি, নাকি লোভী? শুনুন, জীবনের সাথে লড়াই করার
অভ্যাস আমার আছে। আমি হেরে যাওয়ার জন্য এই শহরে আসিনি, তাই আপনার জিনিস আপনিই নিন। ভবিষ্যতে মন মতো মেয়ে পেলে কাজে লাগবে। ওয়েট 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 মিস কেয়া, এক নিঃশ্বাসে আর কত বলবেন? একটু তো দম নিন। আপনি সাহসী, আমি জানি। আপনি জিতবেন তাও আমি জানি। আর আপনার এই সাহসিকতার প্রেমে আমি পড়েছি। আপনার এই জেতার লড়াইয়ের প্রেমে আমি পড়েছি। আর কে বলল আপনাকে আমি আমার মন মতো মেয়ে পাইনি? আমি পেয়েছি। যতটা কল্পনায় ভাবতাম তার থেকেও বেশি পেয়েছি। আর যাকে পেয়েছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর শাড়িটা পরলেও আমি আপনার পেছনে ঘুরব, না পরলেও আমি পেছনে ঘুরব। জানেন তো, এত সহজে হেরে যাওয়া ছেলে আমিও না। শাড়িটা পছন্দ না হলে ওই যে বাইরে ফেলে দিন। গুড বাই। কেয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বাঁধন। একা কেয়া থ মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মিস্টার বাঁধন, দাঁড়ান বলছি, এই যে। কিন্তু বাঁধন থামে না, সে মিশে গেছে ভিড়ের মধ্যে। আবারও রুমে যায় কেয়া, রাগ করে নিজের জামাটা পরে নেয়। দরজা খুলে বাইরে আসছিল, কিন্তু আবারও চোখ যায় শাড়িটার দিকে। কত ভালোবেসে দেওয়া শাড়িটি এমন অবহেলায় ফেলে যেতে বুকের বাপাসে কেমন ব্যথা ছিনছিন করে কেয়ার। কেন করে তা জানে না, শুধু মনে পড়ে একটা কথাই, খুব ইচ্ছে জানো তোমায় শাড়িতে দেখার। কেউ একজন যে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে ওর দিকে তা কেয়া জানে। তাই তো এক পা করে আবারও আসে শাড়িটির কাছে। মনের সব দ্বিধা কাটিয়ে হাতে তুলে নেয় শাড়িটি। গায়ে চড়াই একজনের পাগলামি মাখা আবদার মেটাতে রেখে যাওয়া শাড়িটি। প্যাকেটের ভেতর একগুচ্ছ কৃষ্ণচূড়ার মালাও পায়। সত্যিই ছেলেটার পছন্দ আলাদা, নয়তো কি আর কেয়ার মতো অনাথ মেয়েকে এত ভালোবাসে? গাঢ় হলুদের সাথে টকটকে লাল কৃষ্ণচূড়া আনে। মুচকি হাসে কেয়া, তারপর চুল খোলা রেখে কানে গুজে কৃষ্ণচূড়ার মালাটি। স্টেজে অনেক আত্মীয়রাই আসছে স্বাধীনকে আর ছোঁয়াকে হলুদ দিতে। এবার আসে জেমি আর ওর ছোট বোন রিমি। স্বাধীন খুব ভালো করেই জানে এরা ছোঁয়াকে পছন্দ করে না, তাই তো কাজিনদের থেকে মনোযোগ সরিয়ে ছোঁয়ার দিকে আসে। ছোঁয়া, তোর কি খুব বিরক্ত লাগছে রে? তাহলে বল, মাকে বলে তোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। না না স্বাধীন ভাইয়া, আমার একটু বিরক্ত লাগছে না, তুমি চিন্তা করো না। এই মেয়ে, এখনো তুই আমায় ভাইয়া বলছিস? আজ আমাদের হলুদ বোন, আজও অন্তত ভাইয়া বলিস না। তুই এমন ভাইয়া ভাইয়া বললে বউ বউ ফিলিংস আনবো কেমনে আমি? অসহায় মুখে বলে স্বাধীন। কে বলেছে ভাইয়া তোমায় বউ বউ ফিলিংস আনতে? এমনিও কি কম খচ্চর তুমি? ভাইয়া বললেও এমন করো, না জানি ভাইয়া না বললে কি করবে? এই মেয়ে, আমি খচ্চর? একদম এসব বলবি না। খচ্চরগিরি কাকে বলে এখানেই দেখিয়ে দেব, কিন্তু তুই তো ভালো করে জানিস আমার লজ্জা শরমের বালাই নাই। নাউজুবিল্লাহ ভাইয়া, ভুল হয়ে গেছে, আর বলবো না, তোমায় কিছু দেখাতে হবে না। ছোঁয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে চোখ টিপ মেরে হাসি স্বাধীন। কি ব্যাপার, বর বউ এমন লোকজনের সামনে ফিসফিস করে কথা বললে হবে? এতটুকু ধৈর্য কি নেই? কাল থেকে যত ইচ্ছে কথা বলো। জেমি ছোঁয়াকে ইঙ্গিত করে বলে, সাথে সাথে স্বাধীন উত্তর দেয়। কে বলল তোকে আমরা আজ থেকে নতুন বর বউ, তাই ধৈর্য মানছে না? আমরা অনেক আগে থেকেই বর বউ, সেটা মনে হয় তুইও জানিস। আর হ্যাঁ, কথা বলেছি আমি, তাই তুই যা বলার আমাকে বল। ছোঁয়াকে বলছিস কেন? বাবা, স্বাধীন ভাই, তোমরা আগে থেকেই বর বউ, এই কথা তুমি মানছো? কবে থেকে গো? আর এখনই বউয়ের পক্ষে এত কথা বলা শুরু করছো? কয়দিন পর আমার ফুপুর কি এই বাসায় জায়গা হবে? চোখ বাঁকিয়ে বলে জেমি। তোর ফুপুকে নিয়ে চিন্তা তোর না করলেও চলবে। তাকে নিয়ে চিন্তা করার জন্য তার ছেলে আছে, আর ছেলের বউ আছে। ও সরি, ছেলের বউ বলছি কেন, মা তো ছোঁয়াকে নিজের মেয়েই মনে করে, সেটা নিশ্চয়ই তোর অজানা নয়। আর আমার বউকে আমি কবে থেকে মানবো না মানবো, কবে আদর করব কবে করব না, সেটা নিশ্চয়ই তোর কাছ থেকে শিখতে যাব না। ছোঁয়ার দিকে তাকিয়ে বলল স্বাধীন। রাগে ফুসতে ফুসতে হলুদ না লাগিয়েই চলে গেল জেমি। ছোঁয়া লজ্জা রাঙা মুখ নিয়ে বলল, ছি ছি ভাইয়া, কি সব বলছিলে তুমি? সত্যি তুমি বেলাজ হয়ে গেছো। আরে বোকা, ওসব না বললে ওরা এত সহজে যেত না, বুঝলি? যে যেমন তার জন্য তেমন ওষুধ। আর একটু দেরি করলে ওর কান দিয়ে ধোয়া বেরোনোর মতো কথা বলতাম, আর কখনো সাহস করতো না তোকে কথা শোনাতে আসার। বলেই হাসে স্বাধীন। ছি, বদমাইশ ছেলে।
এক ধাপ করে এগুচ্ছে স্বাধীন ছোঁয়ার দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্তগুলো। ছোঁয়ার এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না ওর জীবনে সত্যিই এগুলো ঘটছে। জীবনের প্রতিটি সময় যেই মেয়েটার সব থেকে আপন মানুষের অবহেলায় কেটেছে, সে কি করে বিশ্বাস করে এমন দিন তার? প্রতিটি দিন সে ছোঁয়া স্বাধীনকে এক নজর দেখার জন্য ওর আশেপাশে ঘুরেছে, অকারণেই কত অবহেলা কষ্ট সহ্য করেছে। আর আজ যেই স্বাধীন ওকে চোখে হারাচ্ছে, যেই স্বাধীনের গায়ের গন্ধ নেওয়ার জন্য টি শার্ট বুকে জড়িয়ে বারবার গন্ধ শুকেছে, সেই স্বাধীন আর কিছু মুহূর্ত পর একেবারে ওর হতে চলেছে। বিয়ে নামক পবিত্র বন্ধনের জোরটা মনে হয় এমনই হয়। এ এক অদৃশ্য বন্ধন যা মহান আল্লাহ তোয়ালা নারী পুরুষের মনে দিয়ে থাকেন। হলুদের অনুষ্ঠান শেষে ছোঁয়া আর কেয়া রুমে এসেছে। সবাই যে যার মতো ঘুমের ব্যবস্থা করছে। বাঁধন ওর বাসায় যেতে চেয়েছিল, কিন্তু স্বাধীন যেতে দেয়নি। কালকেই বিয়ে, আর কত কি আয়োজন করা বাকি। এই সময় বাঁধনকে যেতে দিতে কিছুতেই রাজি নয় স্বাধীন। তাই তো অগত্যা সেও আছে। এই কদিনেই দুজনার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। দুজনে বসে বসে হিসাব করছিল আজ কেমন মেহমান হয়েছে, আগামীকাল কেমন হতে পারে, এইসব আলোচনা। ছোঁয়া আর কেয়াকে স্বাধীন আগেই রুমে পাঠিয়ে দিয়েছে। কাল আবার অনুষ্ঠান, আজ বেশি রাত জাগলে শরীর খারাপ হতে পারে। আজ ছোঁয়া যেহেতু বউ, তাই দিনে তো ও একটুও রেস্ট নেওয়ার সময় পাবে না। সারাক্ষণ কে কখন এসে ডিস্টার্ব করবে তার ঠিক নেই। তার চেয়ে ও এখনই ঘুমাক, এটা স্বাধীনের যুক্তি। তাই তো দুজনকে আগেই রুমে পাঠিয়ে দেয় ওরা, হিসেব করছে। শাড়ি ছেড়ে ছোঁয়া একটা নীল রঙের 3 পিস পরছিল, মাঝখান থেকে আটকিয়ে দেয় কেয়া। ও কিছুতেই ছোঁয়াকে আজকের দিনে নীল পরতে দেবে না। ওর কথা, বিয়ের কনেকে লাল লাল পোশাক পরতে হবে। শেষমেশ কথাই না পেরে ছোঁয়া একটা লাল সাদা রঙের 3 পিস পরল। সুতির জামাটা আরামদায়কও বটে। আর কেয়া ব্ল্যাক প্লাজোর সাথে সাদা রঙের জামা। চুলগুলো আঁচড়ে নিয়ে মেকআপ তুলে ফেলল। এবার অনেকটা হালকা লাগছে ছোঁয়ার, কিন্তু সমস্যা বাঁধালো কেয়া। দোস্ত, দেখ তো কয়টা বেজেছে। ময়শ্চারাইজার মাখতে মাখতে বলল কেয়া। প্রায় 12, কয়েক মিনিট বাকি আছে রে। শাড়ি ভাঁজ করে রাখতে রাখতে খুব সাধারণভাবেই বলল ছোঁয়া। কেয়া তাড়াতাড়ি ছোঁয়াকে জড়িয়ে ধরে। ও আল্লাহ, কাল এই সময় তোরা কি কি করবি রে দোস্ত? আমার তো ভাবতেই কেমন লাগছে। আহা, শাহরিয়ার স্যার তার প্রিয় সোয়া রানীকে এত সাধনার পর পেয়ে একেবারে পাগল হয়ে যাবে। লজ্জায় মুখ লাল হয়ে গেল ছোঁয়ার। পুরো মুখে গোলাপি আভা ছড়িয়ে পড়ল। কেয়া যে এমন কথা বলবে ভাবতেই পারেনি ছোঁয়া। কোনো রকমে নিজেকে ধাতস্থ করে বলল, ছি কেয়া, তুই এতটা নির্লজ্জ হয়েছিস ভাবা যায়? কি বলছিস এসব, শয়তান মেয়ে? একটু লজ্জা করছে না? আরে আরে, আমার সোয়া রানী যে লজ্জায় একেবারে লাল নীল হয়ে যাচ্ছে। আমারও তো লজ্জা নাই। দেখিস, আমার যখন বিয়ে হবে বাসর ঘরে সোফায় তোকে বসিয়ে রাখবো। কিন্তু তুই তো শালি স্বার্থপর, কাল ঠিকই একাই বাসর ঘরে চলে যাবি, নিবি না আমায়? গাল ফুলিয়ে বলল কেয়া। হুম, আমি ভাবছি তোর বাসর ঘরে থাকতে তোর উনি আমার ভাইয়া হন। তুই শয়তান মেয়ের মতো টিচারের বাসর দেখতেই পারিস, তাই বলে আমি আমার ভাইয়ার বাসর দেখবো কেন? তোর ভাইয়া? তোর আরো কোনো ভাইয়া আছে নাকি রে? প্লিজ দোস্ত, থাকলে আমায় দে। একটা জামাইয়ের অভাব বোধ করছি তোদের জামাই বউয়ের প্রেম দেখে। ছোঁয়ার চুলে টান দিয়ে বলল কেয়া। আহ, লাগছে তো। কোন ভাইয়া তা তুমি বুঝো না বুঝি? ভাইয়াটা আমার পাগল হয়ে যাচ্ছে। আমার কাছে একটা সুন্দর উপায় আছে জানিস, তোর ভাইয়ার জন্য। কি উপায়? তাড়াতাড়ি বল, ভাইয়াটাকে আমার বাঁচা দোস্ত। শোন তাহলে, বলছি যে আমার কাছে পাবনা মেন্টাল হসপিটালের ঠিকানা নাম্বার দুটোই আছে। তুই ওদের সাথে যোগাযোগ করে দেখতে পারিস। আমি পাঠানোর ব্যবস্থা করে নেব নে। খুব দয়ালু মেয়ে তো আমি। আবার দুহাত বুকে বেঁধে একটু গম্ভীর হওয়ার মতো করে বলল কেয়া। হা হা, হরামি মেয়ে, তোকে আজ দেখাচ্ছি মজা।
বলেই ছোঁয়া গেল কেয়াকে ধরতে। কেয়াও সুযোগ বুঝে দিল এক ছুট। বাইরে স্বাধীনের কাজিনরা সবাই আড্ডা দিচ্ছিল। স্বাধীনের মেজো মামার ছেলে নিহান অনার্স 3য় বর্ষে পড়ে, কিন্তু নিহান যে একটু একটু ছোঁয়াকে পছন্দ করে মনে মনে তা বহুবার টের পেয়েছে স্বাধীন। কিন্তু ছোঁয়ার বিয়ে স্বাধীনের সাথে হয়েছে শুনে হয়তো নিহান কখনো সেভাবে বলেনি ছোঁয়াকে। স্বাধীনের বড় মামার মেয়েরা যেখানে ছোঁয়া সব সময় অপমান করতে চায়, সেখানে নিহান খুব গুরুত্ব দেয় ছোঁয়াকে, সবার থেকে আলাদা দাম দেয়। কিন্তু ছোঁয়াও কখনো সেভাবে বোঝেনি কিছুই, আর বুঝবেই বা কি করে? সে তো দিবারাত্রি মত্ত থেকেছে ওর স্বাধীন ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য। সবার আড্ডার মাঝে কেয়াকে এদিকেই আসতে দেখে জেমি, তাই তো কায়দা করে সাথে সাথেই বলে ওঠে, এই সবাই শোনো শোনো, আজ যেহেতু স্বাধীন ভাই আর সোয়ার হলুদ, তো স্বাধীন ভাইকে তো পাচ্ছি না, কিন্তু আমাদের ভাবি মানে ছোঁয়া আর ওর বান্ধবী তো আছে আমাদের মাঝে। তাই এই সুন্দর সময় আমাদের সামনে একটা নাচ পরিবেশন করবে ছোঁয়া আর ওর বান্ধবী। সাথে সাথেই সবাই তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমরা ছোঁয়া ভাবির নাচ দেখবো, অবশ্যই দেখতে হবে। ছোঁয়া আর কেয়া দুজনেই ওদের সামনে দাঁড়ানো। ভুল কে যে ওর ভুল জায়গায় এসে পড়েছে তা খুব বুঝতে পারে। এখন এখান থেকে যে খুব সহজে যেতেও পারে না তাও জানে ছোঁয়া। নিহানের ছোট বোন নিফাত ছোঁয়াকে বলল, ও সোহাপু, দেখাও না একটা নাচ। তোমার রাগী বরটার জন্য পুরো বিয়েবাড়ি মনমরা হয়ে আছে, একটুও নাচ গান করতে পারছি না। প্লিজ এখন একটু নাচো না গো। নিফাত, আমি তো নাচ পারি না বনু, আর এগুলো শেখাও হয়নি কখনো। তার চেয়ে বরং তোমরা মজা করো, আমরা যাই। বলেই ছোঁয়া কেয়াকে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় রিমি বলে ওঠে, কি ব্যাপার ভাবির বান্ধবী, আপনিও কি নাচের অজান্তা? আহারে। ফুঁসে ওঠে কেয়া। দেখুন, আমরা নাচ শিখিনি ঠিক আছে, কিন্তু এতটাও কম পারি না যে কারো সামনে পরিবেশন করা যাবে না। সোয়া যখন চাইছে না আর আমারও ভালো লাগছে না, তাই আমরা বরং চলে যাই। আপনারা আপনাদের মতো আড্ডা দিন। বাবা, সোয়াকে দেখে কথা বলাই যায় না, অসময়ে একটা করে উকিল সেট করে রেখেছে। চোখ উল্টিয়ে বলল জেমি। নিহান বলে উঠল ওদের মাঝ থেকে, কি ব্যাপার নিহান, তুই আবার কবে থেকে সোয়ার জন্য ওকালতি করতে নাম লেখালি? বাহ, ভালোই তো সাপোর্ট করছিস। জেমি তিরস্কার করে বলল নিহানকে। কেয়ার আগে ফুঁসে বলল, ঠিক আছে, আমরা নাচবো। ছোঁয়া চল, শুরু করব। কি বলছিস কি তুই? আমি এখন এসব পারবো না। তুই দেখছিস না ওরা কিভাবে আমাদের অপমান করছে? এদের জবাব দিতেই হবে। বলুক না ওরা ওদের মতো, চল আমরা চলে যাই। উফ, আমি যাব না, তুই গেলে যা, আমি এদের জবাব দেবই। জেদ ধরে বসে কেয়া। অগত্যা ছোঁয়াও শুরু করে ওর সাথে নাচ। কলেজে একটা অনুষ্ঠানে পরিবেশন করবে বলে ওরা আগে থেকেই শিখে তাল মিলিয়ে রেখেছিল নাচটাতে। দুজনের নাচই খুব ভালো ছিল, কিন্তু স্বাধীনের ভয়ে ছোঁয়া আর এগোতে পারেনি। এখানে ওরা খুব সুন্দরভাবে পরিবেশন করলো নাচ, কিন্তু একটুখানি নাচতেই স্বাধীন পানি খেতে ড্রয়িং রুমে আসলো। এসে নিহান সহ আরও কাজিনদের সামনে ছোঁয়াকে নাচতে দেখে রাগে মাথায় রক্ত চড়ে যায় ওর। যে ছোঁয়াকেও তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করিয়ে বিশ্রাম নিতে রুমে রেখে আসলো, সে এখানে ধেই ধেই করে নাচছে দেখে রাগে লাল হয়ে গেল স্বাধীন। বরাবরের মতো রাগটা মাথা চারা দিয়ে উঠল। কি ব্যাপার, এখানে কি হচ্ছে এসব? রাত কয়টা বাজে? স্বাধীনকে এখানে আর এই অবস্থায় দেখে ভয়ে ছোঁয়া চুপসে গেল। এখানে সবার চেয়ে স্বাধীনের রাগ সম্পর্কে সে বেশি অবগত, আর রাগটাও যে ওর ওপরই বেশি ছাড়া হবে সেটাও ও জানে, তাই তো চুপ করে দাঁড়িয়ে থাকলো। আরে স্বাধীন ভাই, তুমি তো সোয়াকে সময় দিচ্ছ না, তাই তো বেচারি বান্ধবীকে নিয়ে কাপড় ডান্স দেখাচ্ছে আমাদের। জেমি বলে ওঠে সবার সামনে। মানে এসবের মানে কি? দেখ জেমি, ছোঁয়া যে এসব নাচ গানে আগ্রহ দেখায় না সেটা আমি জানি, তাই কেন এ সময় নাচছে সেটাই বল। স্বাধীন চোখ রাঙিয়ে বলে জেমিকে। ও মা স্বাধীন ভাই, তার মানে তোমার কি মনে হয় আমরা মিথ্যা বলছি? বাবা, দুদিনের বিয়েতে এসে এইসবও শুনতে হলো? রিমি ফোরন কাটে। এবার কেয়া মুখ খোলে। কেন মিথ্যে বলছেন আপনারা? শুধু শুধু
আপনারাই তো বাধ্য করলেন আমাদের নাচাতে। আমরা তো চলেই যাচ্ছিলাম, কিন্তু এই মেয়ে, তুমি থামো, আমাদের কথা বলতে দাও। ধমক দিয়ে উঠল জেমি। কেন ও থামবে কেন জেমি? ও তো ঠিকই বলেছে, তোরাই তো ওদের চিট করলি আর নাচতে বাধ্য করলি, এখন মিথ্যা বলছিস কেন? রেহান বলল জেমিকে উদ্দেশ্য করে। স্বাধীন যা বোঝার বুঝে গেছে। এবার ওর রাগটা আরো বেড়ে গেল, কারণ বাড়িটা কার? ছোঁয়ার। অধিকার কার? ছোঁয়ার। গেস্টকে ওরা, তাহলে ছোঁয়া কেন ওদের হাতের পুতুল হয়ে চলবে? এই মেয়ে কি কোনো দিনও ভালো হবে না? একে শিক্ষা দিতেই হবে। শোন জেমি, ছোঁয়া কি করে না করে তা আমি ভালো করে জানি, তাই নেক্সট টাইম আর এসব ফালতু কাজে ছোঁয়াকে জড়ানোর চেষ্টা করবি না, আর সবাই যে যার রুমে চলে যায়। বলতেই সবাই সবার রুমে ভুর ভুর করে চলে যায়। ছোঁয়া আর কেয়াও যেতে নিলে স্বাধীন বলে ওঠে, এই তুই কোথায় যাস? আর কেয়া দাঁড়াও, এদিকে এসো, তোমাদের জন্য যত্ন আত্মীর ব্যবস্থা আছে। 1 ঘন্টা ধরে কান ধরে দাঁড়িয়ে আছে ছোঁয়া আর কেয়া। রাত প্রায় 1:45 কাছাকাছি। চুপচাপ বাঁধনার স্বাধীন সোফায় বসে হিসেব নিকেশ করছে, আর ওরা দাঁড়িয়ে। ওদের অপরাধ, ওরা ওদের কথায় নাচলো কেন? ওদের করার জবাব দিতে পারলো না কেন? ওদের শাস্তি ছিল নাচ করা। স্বাধীন আর বাঁধন বসে বসে দেখবে আর ওরা নাচ করবে, কিন্তু দুজনেই ওদের সামনে নাচতে অস্বীকার করলে এভাবে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাঁধনের ভীষণ হাসিও পাচ্ছে ওর বাঘিনী কন্যাকেও এভাবে বিড়ালের মতো দাঁড়ানো দেখে। বাঁধন একটু স্বাধীনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, স্বাধীন ভাই, আমার না হয় বাসরের অনেক দেরি আছে, কিন্তু তোমার তো কালই ভাই। হ্যাঁ, আর আজকে কি এমনি শাস্তি দেওয়া ঠিক হচ্ছে? বলছি, কাল কিন্তু লাটাই ওর হাতে থাকবে ভাই, একটু ভেবে দেখো। হ্যাঁ, এত সাধনার বাসর নষ্ট করো না। বাঁধনের কথায় স্বাধীন তার একমাত্র দখলদার সেই ডেভিল হাসিটা হাসল শুধু। ঠোঁটের কোণে শোভা পেল ছোঁয়ার খুন করা সেই হাসি। রাগে অনেকক্ষণ ধরে ফুঁসছে কেয়া। স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে যখন রুমে আসলো তখন রাত প্রায় 2:20-25। ছোঁয়া কেয়ার রাগকে পাত্তা না দিয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হলো। স্বাধীনের রাগ, শাস্তি এগুলো সবই ওর গা সওয়া, তাই তো ঘুমাতে গেল। কিন্তু কেয়াকে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না রাগটা ঠিক কার ওপর। যে কান ধরে দাঁড় করিয়ে রাখলো তার উপর, নাকি ওর এমন নাস্তানুবুদ অবস্থা দেখে যে চোখ টিপে হাসলো তার উপর। ছোঁয়া কিছুটা আন্দাজ করলো রাগ মনে হয় যে হাসছে তার ওপরই। শুয়ে পড়ে চোখ বন্ধ রেখেই ছোঁয়া প্রশ্ন করলো, হ্যাঁ রে কেয়া, তুই ঠিক রাখছিস না কার উপর? স্বাধীন ভাইয়ের ওপর নাকি? দেখ, এমনিই আমি রেগে আছি, তাতে ফালতু কথা বলবি না। স্বাধীন ভাইয়ার ওপর রাগ হবে কেন? ওনার কোনো দোষ নেই। ওনার যুক্তি ঠিক ছিল। আমি বুঝতে পারছি উনি কেন মাঝে মাঝে তোকে শাস্তি দিতেন, কারণ উনি চাইতেন যেন তুই নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ নিজেই করতে পারিস। আর যখন বোকার মতো সব অন্যায় মেনে নিস, তখন উনি তোকে রাগ করে শাস্তি দেন। আসলে ওনার কোনো দোষ নেই। কাল বোকার মতো আমরাই তো ওই মেয়েগুলোর চালে ধরা পড়ে গেলাম। আমাদের উচিত ছিল ওদের সামনে বোকার মতো না নেচে যোগ্য জবাব দিয়ে চলে আসা। তাহলে তোর এত রাগটা কার উপর বনু? চোখ খুলে তাকিয়ে বলল ছোঁয়া, দেখলি না ওই বাদরটাকে কেমন তিরস্কার করে হাসছিল? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। শালা শয়তান খচ্চর ছেলে, আফ্রিকার বান্দর আমাকে দেখে হাসে। কেয়া রেগে যাওয়া দেখে উঠে বসে ছোঁয়া। কই ভাইয়া আবার কখন হাসলো? আমি তো দেখলাম না। তুই খালি এগুলো দেখিস। ছোঁয়ার গায়ে একটা বালিশ দিয়ে মেরে কেয়া বলল, একদম সাফাই গাইবি না। তুই তাকাসনি তাই। ও হেসেছে, তাও খুব মজা নিয়ে হেসেছে। আমার দিকে তাকিয়ে চোখ টিপে হেসেছে। আউচ! এই মেয়ে, ভাইয়া যে হেসেছে তা তুই দেখলি কেমনে? কই, আমি তো দেখলাম না। তার মানে তুই তাকিয়েছিস কেন ওনার দিকে? সেটা তো এমনি, ওই একবার চোখ পড়ে গেছিল আর কি। আর তখনই তো। তোতলাতে তোতলাতে বলল কেয়া, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এবার ঘুমা, কাল আবার সকাল সকাল উঠতে হবে। বলেই ছোঁয়া মুচকি হেসে আবারও ঘুমাতে লাগলো। তুই দেখে নিস সোয়া, কাল ওই বাদরের বাচ্চা বাদরকে যদি আমি শিক্ষা না দেই, তবে আমার নাম কিয়াই না, আর সাথে ওই মেয়েগুলোরও।
বলেই কেয়াও ঘুমানোর চেষ্টা করলো। সকাল হতেই মহা সমারোহে চলছে বিয়ের আয়োজন। বাড়ি ভর্তি মেহমান। শাহানা বেগম প্রচুর ব্যস্ত অতিথিদের আপ্যায়নে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রং বেরঙের ফুলে। বাগানে রান্নার আয়োজন করা হয়েছে। সেখানে বাবুর্চিরা ব্যস্ত নানান রকম খাবার রান্না করায়। এত ঝামেলার মাঝেও শাহানা বেগম কড়াভাবে হুকুম করেছেন যেন ছোঁয়াকে কেউ না ডাকে। মেয়েটা যতক্ষণ পারে ঘুমাক। গতকাল থেকে কম ধকল যাচ্ছে না ওর ওপর দিয়ে। আরো 3-4 দিন এমনই যাবে, তাই ওর বিশ্রাম প্রয়োজন। কেয়া ঘুম থেকে উঠেছে 6টা বাজতে বাজতেই। উঠে ফ্রেশ হয়ে বসে গেছে চিরকুট লিখতে। অনেক ভেবে ভেবে একটা মন মতো চিঠি লিখে ফেলল। যত সব আজগুবি কথাতে ভর্তি চিরকুটটা ছিল এমন। প্রিয় প্রাণেশ্বর, আপনাকে দেখিয়া আমার 1000 বছরের রজনীর নিদ্রা আমার বিসর্জন দিয়ে চলিয়া গেছে বহুদূর। আপনার সান্নিধ্য পাইতে আমি 7 সমুদ্র 13 নদী পার হইতে পারিব। গতকাল আপনাকে প্রথম দেখিলাম আমি। আপনি বিশ্বাস করিবেন না, দেখার পর হইতে আমার বুকের ভেতর কেমন ধুকপুক ধুকপুক করতেছে। মনে হইতেছে এখনই ছুটাইয়া চলিয়া যাই আপনার কাছে। আপনার ওই বেড়ালের মতো চোখ, কুকুরের মতো নাক আর ওই হাতির দাঁতের মতো দাঁতগুলো বারবার পাগল করে আমায়। কেমন করে যে আপনার কাছে আমায় টানিতেছে তা আমি বলিয়া বোঝাইতে পারিব না। আমায় খুঁজিবেন না, আমি যথাসময়ে আপনার সামনে হাজির হইব। ইতি আপনার জন্য অপেক্ষায় বসিয়া থাকা রক্তান্ত নামের মেয়েটি। চিঠিটা লিখে কেয়া সোজা চলে গেল স্বাধীনের রুমের দরজায়। রুমের সামনে খুলে রাখা বাঁধনের জুতোটি চিনতে ওর সময় লাগলো না। জুতোর মধ্যে ভরে দিল কাগজটি। তাড়াতাড়ি যেন বুঝতে পারে, তাই আরো কিছু কাগজ ঢুকিয়ে দিল জুতোর মধ্যে। দিয়েই এক ছুটে চলে গেল নিচের রুমে। তারপর আবারও ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। বাঁধন এখনো ঘুমে, তাই তো ওকে না জাগিয়ে স্বাধীন উঠে গেল। কাল রাতে কান ধরিয়ে রাখার পর আর ছোঁয়ার সাথে কথা বলা হয়নি। ওর ছোঁয়া যে বড়ই অবুঝ। অন্তত আজকের দিনে মেয়েটার মন খারাপ হয়ে থাকুক তা কিছুতেই চায় না স্বাধীন। আস্তে আস্তে ছোঁয়ার রুমে ঢুকলো। ওর শান্ত ছোঁয়াটা এখনো বাচ্চাদের মতো ঘুমোচ্ছে, একেবারে গুটি সুটি মেরে। আস্তে আস্তে ছোঁয়ার কাছে গেল স্বাধীন। প্রিয়তমার ঘুম যেন ভেঙে না যায়, তাই তো নিঃশব্দে গিয়ে বসলো ছোঁয়ার পাশে। কেয়াও রুমে আছে বলে একটু ইতস্তত হলেও রুমে গিয়ে দেখলো কেয়া নেই। তাই তো মনের সংকোচটা কাটিয়ে আলতো পরশে ছুঁয়ে দিল ছোঁয়ার গালে আদুরে হাত। অগোছালো চুলগুলো আস্তে আস্তে গুছিয়ে এনে কানের পাশে রেখে দিল। পরম যত্নে টুপ করে একটি ভালোবাসার স্পর্শ এঁকে দিল ছোঁয়ার গালে। ঘুমের মাঝেই কারো স্পর্শ পেতেই চমকে উঠল ছোঁয়া। এমনিতেই সকালবেলা চারিদিকে হইচই, খুব একটা ঘুম ছিল না। তাতে আবার কারো এমন গভীর স্পর্শে কিছুটা কেঁপে উঠল ও। এমন স্পর্শ ঘুমের মাঝেও বহুবার পেয়েছে ও জানে এটা কার ছোঁয়া। কিন্তু আজকের দিনে এত শোরগোলের মাঝে অন্য কেউ তো এভাবে ছুঁতে পারে, তাই অকস্মাৎ ভয়ে জেগে উঠল ছোঁয়া। কিন্তু চমকে গিয়ে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল সবচেয়ে আতঙ্কিত, সবচেয়ে প্রিয় মানুষটির মুখ। চোখের সামনে ভেসে উঠল সবচেয়ে আকাঙ্ক্ষিত, সবচেয়ে প্রিয় মানুষটির মুখ। পরম আবেশের ঘোরে ভালোবাসা এঁকে দিচ্ছে ওর ঠোঁটে, গালে, কপালে। এমন গভীর স্পর্শ উপেক্ষা করা দুঃসাধ্য। চোখ খুলে প্রিয় মানুষটিকে দেখে আবারও চোখ বন্ধ করলো ছোঁয়া। চোখ বন্ধ রেখেই নিতে লাগলো প্রিয় মানুষটির বহু মূল্যবান আদর। আস্তে আস্তে স্বাধীনের নিঃশ্বাস ছোঁয়ার কানের কাছে পড়ল। ফিসফিস করে বলতে লাগলো, কি হলো, চোখ খুলবি না নাকি ঘুমানোর ভান করে শুধু নিজের আদরটুকু নিংড়ে নিবি আর আমার ভাগেরটা ঘুমের বাহানা দিয়ে বাকি রাখবি? তোমার এমন মধুর অত্যাচারের মাঝে চোখ খুলে দেখার সাধ্য যে আমার নেই স্বাধীন ভাইয়া। আমি পারবো না চোখে চোখ রেখে তোমার আদর নিতে। এই দুঃসাধ্য ব্যাপার আমার জন্য। চোখ বন্ধ রেখেই ফিসফিস করে বলল ছোঁয়া। তা বললে তো হবে না, আমি খালি একাই আদর করব। আমায় আদর কে করবে শুনি? ছি স্বাধীন ভাই, তুমি বড়ই ঠোঁটকাটা পুরুষ। এখন যাও বলছি, আমার খুব লজ্জা লাগছে। তুমি না গেলে আমি তাকাবো না, চোখ তুলে চাইতে পারবো না তোমার চোখে। এইটুকুতে এত লজ্জা যান? এখনো কত কিছু বাকি। তুই আমার হাজার অপেক্ষার রাতের একমাত্র সমাধান। তুই আমার প্রতিটা সঙ্গীহীন দিনের
একমাত্র সহচরী। হাজারটা নিকোটিনে নিজেকে পোড়ানোর কারণ তুই। এত কাছে থেকেও অনেক পুড়িয়েছিস আমায়। তোকে তো আমি এমনি ছাড়বো না, অনেক অনেক পোড়াবো তোকে। আমার প্রেমে পুড়িয়ে ভস্ম করব তোকে আমি। আমার প্রতিটি বিনিদ্রার রাতের কারণ হবার জন্য পোড়াবো। প্রকাশ্যে এড়িয়ে চলা আর গোপনে আমার টি শার্ট থেকে গন্ধ নেওয়ার দায়ে তোকে আমি পোড়াবো। বলেই স্বাধীন আবারও ছোঁয়ার কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রিয় পুরুষটির এমন মোহময় কণ্ঠে বলা প্রতিটি কথাই ছোঁয়াকে কাঁপিয়ে তোলে। কেয়া এতক্ষণ ওয়াশরুমে ছিল, একটু বের হতেই এদের এমন ঘনিষ্ঠ দেখে আবারও ভেতরে যায়। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও যখন এদের কথা শেষ হচ্ছে না, তখন ভেতর থেকেই বলে, বলছি এত ইমোশনের মাঝে আমি ওয়াশরুমেই থেকে যাব নাকি একটু বের হওয়ার সুযোগ পাবো? আর কতক্ষণ? কেয়ার কথা শুনতেই দুজনেই অপ্রস্তুত হয়। স্বাধীনও ছোঁয়াকে ছেড়ে উঠে দাঁড়ায়, আর ছোঁয়াও লজ্জায় আরো রাঙা হয়ে যায়। রুম থেকে বের হয়ে যায় স্বাধীন সকাল সকাল। এই বাঁধন মেয়ের ফিলিংসের 12টা বাজানোই সোজা চলে যায় বাঁধনের কাছে। জোরে জোরে ঝাঁকিয়ে ঘুম থেকে তোলে বাঁধনকে। ভাই বাঁধন, কতটুকু পটাতে পেরেছো এই মেয়েটাকে? তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তো। এই যে সত্যি উগান্ডার বাসিন্দা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়লো। কি হয়েছে স্বাধীন ভাই? আমার বাঘিনী আবার কি করলো? এই সকাল সকাল তোমার মুখ এত ভার? আর বলো না, একটু গেছিলাম ছোঁয়ার কাছে। শয়তান মেয়ে তো আমায় ভালো করে ঘেঁষতে দিল না কাছে। মানে ভালো করে চুমু টুমু দেওয়ার আগেই ভাই ও এন্ট্রি নিল। আর কি লজ্জাটাই না দিল আমায়। সকাল সকাল স্বাধীনের এমন চুরি করে ছোঁয়ার কাছে গিয়ে ধরা পড়ে মুখ ভার করে এসে বলা কথাগুলোই প্রচণ্ড পরিমাণ হাসি পেল বাঁধনের। ভালোবাসাগুলো সত্যি অদ্ভুত। ভালোবাসার জন্য কত কত কঠোর পুরুষও নিজেদের কঠোরতার খোলস ছেড়ে শীতল বরফ হয়ে যায় প্রিয়তমার কাছে। নারীর সৌন্দর্য সত্যিই বড় অদ্ভুত। কি এক আলাদা শক্তি, আলাদা মোহতে মাখা নারীর সৌন্দর্য, যা হাজার বার বছরের তপস্যারত পুরুষকেও নিজের কাছে টেনে আনার সাধ্য রাখে। তাই তো কত কবি লিখে গেছেন, কত কবিতা এই নারী মোহের উপর। দিনেতে দিয়াছে শান্তি সাহস, রাতেতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষ্ণা লয়ে, নারী যোগায়েছে মধু। সকালের শুরুতেই কেয়ার কাছে এমনভাবে লজ্জিত হয়ে কিছুটা আড়ষ্ট হয়ে যায় ছোঁয়া। মনে মনেই হাজারটা গালি দেয় নিজের বোকামিগুলোতে। ওর পাশেই যে আজ কেয়া ছিল, এই কথাও ভুলে গেল কি করে? দুহাত দিয়ে চোখ মুখটা ঢেকে আবারও ঘুমের মতো পড়ে থাকে ও। এখন কথা বাড়িয়ে শুধু শুধু কেয়ার কাছে আরও লজ্জা পাওয়ার থেকে চুপ করাই ভালো। কিন্তু শয়তান কেয়া তা হতে দিলে তো? ছোঁয়ার মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে যাচ্ছে, তাই বলে যাচ্ছে। এমন সময় ঘরে আসেন শাহানা বেগম। কি রে মা, রাতে ঘুম হয়েছিল ভালো? কোনো অসুবিধা হয়নি তো তোমার? না বড় মা, আমার কোনো সমস্যা হয়নি। ভদ্র মেয়ের মতো উত্তর দিল কেয়া। কই আমার ছোঁয়া উঠেছে? এই ছোঁয়া, এখন উঠ মা, কিছুক্ষণ পর থেকেই লোকজন চলে আসতে শুরু করবে। তোর বড় আব্বুর বন্ধু, তাদের ফ্যামিলি, সবাই শুধু তোদের দুজনকে দেখতে চাইবে। এখন ওঠ মা, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে একটু সাজুগুজু কর, পার্লারের মেয়েগুলোও চলে আসবে। ছোঁয়ার চুলে বিলি কাটতে কাটতে বললেন শাহানা বেগম। উঠছি বড় মা। তুমি শুধু এই শাকচুনি কেয়াকে মুখটা বন্ধ রাখতে বলো। কি সব বলছে সকাল থেকে। বালিশ থেকে মাথা সরিয়ে শাহানা বেগমের কোলে রেখে বলল ছোঁয়া। এই আমি আবার কি বললাম? শোনো বড় মা, আমি যা দেখেছি তাই বলেছি। সকাল সকাল এমন রোমান্টিক সিন দেখতে কার না ভালো লাগে বলো? শয়তান মেয়ে, তুই চুপ করবি? একদম বড় মার সামনে এসব বলবি না। বড় মা, তুমি ওই বেয়াদ্দব মেয়েটার একটা কথাও বিশ্বাস করো না। আহারে আমার লজ্জাবতী লতা, তোমরা যা করেছো আমি তাই বলেছি। ফের এসব দেখলে আবার বড় মাকে বলে দেব। শাহানা বেগম হেসে ফেললেন দুজনের ঝগড়া দেখে। দুহাত দিয়ে দুজনেরই কান ধরে বললেন, দুইটা একই হয়েছিস, কেউ কারো থেকে কম না। ঝগড়া বাদ দিয়ে দুজনেই নাস্তা খেতে আয়, আর সুন্দর করে সাজুগুজু কর। আর ছোঁয়াকে আর জন্য যেসব শপিং করেছিস সেগুলো ওকে দে। আমার জন্য শপিং? কিন্তু কেন বড় মা, আমার কিচ্ছু লাগবে না। লাগবে না বললেই হলো? এক মেয়ের বিয়েতে আরেক মেয়েকে কেনাকাটা করে দেব না, তাই কি হয়?
কোনো কথা বলবে না, যা যা কেনা হয়েছে সব পরবে। কেয়া এসে পেছন থেকে জড়িয়ে ধরল শাহানা বেগমকে। তুমি এত ভালো কেন বড় মা? তুমি সত্যি অসাধারণ। তোমার গায়ে একটা মা মা গন্ধ পাওয়া যায়। আমি যদি তোমার মেয়ে হতে পারতাম। কে বলেছে তুই আমার মেয়ে নস? তুইও আমার মেয়ে, আমার ছোঁয়ার মতো। ছোঁয়াও জড়িয়ে ধরল শাহানা বেগমকে। পরম যত্নে দুই এতিম মেয়েকে নিচের বুকে আঁকলে নেন শাহানা বেগম। মাতৃত্বের সকল স্নেহ ঢেলে দেন পরম মমতায়। সুন্দর একটি মুহূর্ত কাটানোর পরে শাহানা বেগম চলে যান স্বাধীনকে তৈরি হওয়ার জন্য বলতে। বউয়ের সাজে সাজানো হয়েছে ছোঁয়াকে। খুব ভারী ব্রাইডাল লুক না হলেও সুন্দর পরিপাটিভাবে সাজানো হয়েছে। এত লোকজন, এত ঝামেলার মধ্যেও পার্লারের মেয়ে দুটোর দিকে স্বাধীনের কড়া আদেশ, কোনো প্রকার কৃত্রিম পাউডারের নিচে যেন ছোঁয়াকে ডোবানো না হয়। জাস্ট ছোঁয়ার যেটা গায়ের রং সেটাই যেন বজায় থাকে। মেয়েগুলো মনে হয় নিজেদের মতো করে সাজাতে না পেরে বিরক্ত, কিন্তু চাহিদার থেকে বেশি টাকা দেওয়ায় একদম কথা মতোই কাজ করছে ওরা। ছোঁয়ার জন্য স্বাধীন নিচে পছন্দ করে লেহেঙ্গা কিনেছে, ধবধবে সাদা রঙের লেহেঙ্গা, সাথে লাল টকটকে চুড়ির ওড়না। এমন সাধারণ রঙের লেহেঙ্গায় যেন ছোঁয়ার সৌন্দর্য ঈর্ষণীয়ভাবে বাড়িয়ে দিল। স্বাধীন যে চোখ দিয়ে কতটা মেপে এমন পোশাক নির্ধারণ করেছে তা ছোঁয়ার গায়ে পরেই বোঝা যাচ্ছে। শাহানা বেগমের প্রথমে একটু অমত ছিল বিয়ের পোশাক সাদা হওয়ায়, কিন্তু লাল ওড়না থাকায় আর কিছু বলেননি। ছোঁয়ার ঘন চুলগুলো খোপা করে দেওয়া হলো, খোপায় একে একে গেঁথে দেওয়া হলো টকটকে লাল গোলাপ, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক। শাহানা বেগমের বানিয়ে রাখা সোনার গহনাগুলো খুব একটা কাজে লাগলো না। হাতে কিছু চুড়ি আর গলায় দেওয়া হলো স্বাধীনের তরফ থেকে দেওয়া ধবধবে সাদা ডায়মন্ডের নেকলেস। কানে শাহানা বেগমের দেওয়া বড় একটা ঝুমকো দেওয়া হয়েছে। এতটুকু সাজেই ছোঁয়াকে দেখে যেন চোখ ঝলসানো ব্যাপার। অসম্ভব সুন্দরী লাগছিল ছোঁয়াকে। সকলেই তাক লেগে দেখছিল মেয়েটাকে। বরাবরের মতো চুপচাপ মেয়েটিকে দেখতে যেন আজ সম্পূর্ণ অন্য রকম লাগছিল। একা একা রুমে বসে আছে ছোঁয়া। সাজগোজ শেষে মেয়েগুলো চলে গেছে, কেয়াটারও দেখা নেই। মনে হয় কাল রাতের প্রতিশোধ নিতে মেয়েটি উঠে পড়ে লেগেছে। ছোঁয়ার খুব অস্বস্তি হচ্ছে। ব্লাউজের হুকে কিছু একটা সমস্যা হয়েছে। এর মধ্যেই দরজা খোলার শব্দ পেয়ে ছোঁয়া পেছনে না দেখেই বলল, কেয়া জান, ব্লাউজের হুকে কিছু একটা হয়েছে রে, একটু ঠিক করে দে না। বলতেই কেউ যেন পরম যত্নে ওড়নাটা সরিয়ে ব্লাউজের হুকটা খোলে, কিন্তু এমন উষ্ণ স্পর্শ পেতেই ছোঁয়া শিহরিত হয়। এক লহমায় বুঝে যায় এটা কেয়ার স্পর্শ নয়। ঝটকা মেরে পেছনে থেকে ফিরতে ফিরতে ছোঁয়া বলে ওঠে, এই কে রে, সাহস কি করে হয় আমাকে এইভাবে ছোঁয়ার? কিন্তু সামনে তাকিয়েই দেখে সে আর কেউ নয়, স্বাধীন নিচে। লজ্জায় ছোঁয়া আড়ষ্ট হয়ে যায়। স্বাধীন ওকে এত কাছে থেকে দেখেছে বলে চোখ তুলে তাকাতে পারে না। স্বাধীন ভাই, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলি? আমি কেয়াকে ভেবেছিলাম। আস্তে আস্তে স্বাধীন আগাতে থাকে ছোঁয়ার দিকে। একেবারে ওয়ার্ড্রপের সাথে লেগে যায় ছোঁয়া। কি করছো স্বাধীন ভাইয়া? তুমি এখন যাও। আমি কি করব না করব এসব ভেবে তোর ছোট্ট মাথাতে বেশি চাপ নিতে হবে না। বলেই পেছনে ঘুরিয়ে দেয় ছোঁয়াকে। আস্তে আস্তে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। ছোঁয়ার ধবধবে ফর্সা পিঠ উন্মুক্ত হতে থাকে স্বাধীনের সামনে। ছোঁয়া বুঝতে পারে পিঠে ঠোঁটের উষ্ণ পরশ। কেঁপে ওঠে ছোঁয়া। তো তুমি চলে যাও স্বাধীন ভাই, এসব কি করছো? তুই খুব সুন্দর ছোঁয়া, আজ তোকে সত্যি খুব হট লাগছে। এতদিন তুই সুন্দরী ছিলি, কিন্তু এতটা যে হট তা কখনো খেয়াল করিনি। আজ তোকে নোরা ফতেহির থেকেও হট লাগছে। ছি, কি সব বলছো স্বাধীন ভাইয়া? তুমি যাও বলছি। এবার ছোঁয়াকে নিচের বাহু টোরে আবদ্ধ করে নেয় স্বাধীন। এখান থেকে বের হওয়ার মতো সুযোগও ছোঁয়ার নেই। তুই যদি চাস তো বাসরটাও এখনই সেরে ফেলতে পারি, কি বলিস? আজ স্বাধীনের চোখে অন্য রকম নেশা। পুরো কামুকতায় ভরা স্বাধীনের চাহনি। ছোঁয়া এমনভাবে কখনো স্বাধীনকে দেখেনি। লজ্জায় স্বাধীনের চোখে তাকাতে পারে না ছোঁয়া। এত লজ্জা পাচ্ছিস কেন? খালি আমি কাছে আসলেই তুই লজ্জা পাস? এমন বড় গলার ব্লাউজ পরেছিস, তার বেলায় লজ্জা লাগে না? স্টেজে লোকগুলো যখন চোখ দিয়ে গিলছিল তখন লজ্জা লাগলো না? এখন আমি যখন এমন ব্লাউজ দেখে কাছে এলাম
আর অমনি তোর লজ্জা লাগলো? বলেই ছোঁয়ার গলায় মুখ ডুবাই স্বাধীন। তুমি কি সব বলছো? ব্লাউজটা তো তুমিই এনে দিয়েছো, আমি কি করব? গলা থেকে মুখ সরিয়ে এক ঝটকায় ব্লাউজের পেছনের দিকটা টান দিয়ে ছিঁড়ে ফেলল স্বাধীন। আমি সেই সব প্রেমিক পুরুষদের মতো না, যারা সাজিয়ে গুছিয়ে নিজের সুন্দরী প্রেমিকাকে অন্যকে দেখাতে মজা পায়। বোরকা ছাড়া স্লিভলেস ব্লাউজ শাড়ি পরিয়ে বাইকের পেছনে নিয়ে কখনো ঘুরিয়ে আনন্দ দিতে পারবো না তোকে। আমার আদর ঠিক তেমনই, যেমন ভয়াবহ হবে অন্যায় করলে আমার শাসন। কিন্তু পোশাকটা তো তুমিই এনে দিয়েছিলে ভাইয়া, আমার কি দোষ? আমি চোখের সৌন্দর্যে এনেছি, কিন্তু তোর শরীরের মাপটা তো পুরোটাই জানি না। গলাটা যে এত বড় হবে তা তো বুঝতে পারিনি। তুই পরার পর যখন বুঝলি এটার গলা এতটা বড় আর হাইট এত খাটো, আমায় ডাকিসনি কেন? তুই জানিস সাজগোজের পুরোটা সময় আমি বাইরে অপেক্ষা করছিলাম কোনো প্রবলেম হলো কিনা জানতে। কিন্তু এখন আমি কি পরবো ভাইয়া? আর ব্লাউজ তো নেই। স্বাধীন পাশে থাকা একটা ব্যাগ থেকে আরও একটি গোল্ডেন কালারের ব্লাউজ বের করে ছোঁয়াকে দিল। যখন প্রথম সাজগোজ শেষে দেখলাম তোকে, তখনই খেয়াল করি আর বের হয়ে যায় আর একটি ব্লাউজ আনতে। কিন্তু এর মধ্যেই তো তুই স্টেজে চলে গেছিস। নেক্সট টাইম যেন এমন ভুল আর না হয়। এমন অবস্থা করব কারোর সামনে মুখ দেখাতেও লজ্জা পাবি। বলেই ছোঁয়াকে রেখে চলে গেল স্বাধীন। ছোঁয়ার দু চোখ ভরে জল টলমল করছে। কেয়া অনেকক্ষণ ধরে ফলো করছে বাঁধনকে। কখন বাঁধন জুতার ভেতর অন্য কাগজের উপস্থিতি টের পাবে আর তা বের করে দেখবে এই অপেক্ষায়। কেয়াও একটা আকাশি কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা মেকআপ। ছোঁয়া পছন্দ করে কিনে আনা সোনার চিকন একটা হার ও শোভা পাচ্ছে গলায়। কিন্তু লেহেঙ্গার সাথে চশমা মনে হয় আজব প্রাণীগুলোই পড়ে। কেয়াও সেই দলের। মেয়েটাকে দেখতে ঠিক যতটা শান্ত লক্ষ্মী মনে হয়, এ ঠিক ততটাই বিচ্ছু। কে এখন ওকে দেখে বলবে যে ও এতটা চটপটে? খুব সুন্দর লেহেঙ্গার সাথে এমন হালকা সাজ একেবারে যথাযথ মনে হচ্ছে। ঠোঁটে লিপস্টিকও খুব হালকা দিয়েছে। বাঁধন অনেকক্ষণ ধরে খেয়াল করছে মেয়েটাকে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ও কিছু একটা নিয়ে বাঁধনকেই ফলো করছে। তার মানে যে কিছু একটা গন্ডগোল আছে তা বাঁধন বুঝতেই পারছে। কেয়া যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক আগেই বসে আছে জেমি আর ওর বোন রিমি। দুই বোনের মধ্যে কথোপকথনও হালকা শোনা যাচ্ছে। এই আপু শোন, এই যে স্বাধীন ভাইয়ার বন্ধু, যে ছেলেটা অনেকক্ষণ ধরে মনে হয় আমার দিকে তাকাচ্ছে। আহা কি হ্যান্ডসাম লোক, আমারও ওনাকে খুব ভালো লেগেছে। রিমি জেমিকে বলল, কোন ছেলেটা? ওই যে সামলা করে দেখতে ওইটা? স্বাধীন ভাইয়ের কোনো এক বন্ধু? হ্যাঁ আপু, আমি অনেকক্ষণ ধরেই দেখলাম উনি আমার দিকে একটু পর পর দেখছেন। আই থিঙ্ক আই লাভ ইউ বাঁধন। আপু তুমি তো স্বাধীন ভাইয়াকে পাওনি, কিন্তু বাঁধনকে পেতে আমায় হেল্প করবে প্লিজ? কি বলছে এই মেয়ে? ধুত ছাই। কেয়ার প্ল্যান আবার বিফলে গেল। বাঁধনের জুতোর মধ্যে রেখে আসা ওই চিঠিটা তো প্রেরকের জায়গায় র কারান্ত নামের কথাই লিখেছে, আর র ফর রিমি। এবার কি হবে? বাঁধন যদি সত্যিই মনে করে চিঠিটা রিমিই দিয়েছে, আর এদিকে তো এই রিমিটাও বাঁদরটার জন্য ফিদা। এবার কি হবে? নিজের পায়ে নিজেই কুড়ুল মারার মতো ব্যাপার। যে করেই হোক বাঁধন যাতে চিঠিটা না দেখতে পায় সেই ব্যবস্থাই করতে হবে। এদিকে বাঁধনও উঠে চলে যাচ্ছিল, কেয়াও পিছু নেয় ওর। এই যে মিস্টার বাঁধন, প্লিজ থামুন, আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে। বাঁধনকে দাঁড় করাতে বলে কেয়া, ব্যাপার কি? আজ কেয়া রানী নিজেই কথা বলতে আসছে আমার সাথে। মনে মনে কিছুটা অবাক হয় বাঁধন। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এটাও বুঝতে পারে। বলছি, আজ সূর্যটা কোন দিকে উঠেছে বলুন তো? মিস কেয়া নিজে এসেছে আমার সাথে কথা বলতে। প্রিয় বন্ধুরা, এই গল্পের তৃতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। ও তাই তো কথা হচ্ছে। খুব সুন্দর লাগছে আপনাকে, একদম পরীর মতো। হ্যাঁ বেড়া, আমি তো কথা বলতে চাইলেই তোর খালি এসব আজাইরা কথা শুরু হবে। শালা অ্যানাকোন্ডা কোন হানকার। মনে মনে বলে কেয়া, কিন্তু মুখে 4 ইঞ্চি হাসি ঝুলিয়ে বলে, আসলে বলছিলাম কি, জুতা খুলে ভেতরে চলুন না, বসি একটু দুজনে গল্প করি আর কি। আমিও জুতা খোলার জন্যই এদিকে আসছি। আসলে জুতোর মধ্যে কিছু একটা ঢুকেছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে খুসখুস করছে।
এটাই এবার দেখতে হবে আর কি। আরে না না, জুতার মধ্যে আবার কি ঢুকবে? এগুলো আপনার মনের ভুল। চলুন তো গল্প করব। আমাকে নিয়ে এত ভাবনা আপনার এলো কবে থেকে বলুন তো? হ্যাঁ, আরে কিছু তো একটা ঢুকেছেই। ভাবনা? না না, এমনি আর কি বলছিলাম। বাঁধন জুতা খুলে কাগজগুলো বের করতেই বেরিয়ে এলো কেয়ার লেখা সেই চিঠিটি। ভাঁজ খুলে হাতে নিয়ে পড়তেই চোখ মুখ অন্যরকম হয়ে গেল। এই চিঠি কার লেখা বুঝতে একটুও বাকি নেই। চিঠি পড়া শেষ না হতেই সামনে থেকে কেয়া এক ছুটে দৌড়ে চলে গেল ওখান থেকে। মুখে এক তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে থাকলো বাঁধন। কেয়াটাও যে ওর প্রেমে খুব পড়েছে তা বুঝতে পারে বাঁধন। এদিকে কেয়া ততক্ষণে উধাও ওখান থেকে। বইয়ের সাজে বসে আছে ছোঁয়া, পাশেই স্বাধীন বসা। স্বাধীনও ছোঁয়ার সাথে ম্যাচিং শেরওয়ানি পরেছে। ক্লিন শেপ কালে ধবধবে ফর্সা ছেলেটিকে কোনো রাজপুত্র থেকে কম লাগছে না। লম্বা চৌড়া দেহটির সাথে সাদা গোল্ডেন কালারের শেরওয়ানিটা যথাযথ মানিয়েছে। হাতে সিলভার কালারের ব্র্যান্ডেড ঘড়ি, চোখে বরাবরের মতো কালো ফ্রেমের চশমা। যে কোনো মেয়েকে পাগল করতে ওর গম্ভীর ফর্সা মুখে বাঁকা এক চিলতে হাসিই প্রয়োজন। কলেজে কত মেয়েরাও এই রাগী মেজাজি টিচারটার চক্ষু নজরে আসার জন্য কত রকম বাহানা করে, কিন্তু এই চাপা স্বভাবের গম্ভীর ছেলেটার মন যে সেই কবে তার বালিকা বধূর প্রতি মজে আছে তা তো সকলের অজানা। এক মনে ফোনে ছোঁয়ার পিকগুলো দেখছিল স্বাধীন। একটা ছবি তো ছোঁয়ার কাঁধের কালো তিলটা দেখাই যাচ্ছে। জুম করে এনে বারবার পর্যবেক্ষণ করে তিলটি। তারপর ওখানেই ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, জান, তোর এই তিলটা তো আমার অজানা ছিল। কি রোমাঞ্চকর লাগছে এমন জায়গায় তিলটা। ইচ্ছা করছে এখনই কিস করে দেই। ফিসফিস করে স্বাধীনের বলা কথায় লজ্জায় রাঙা হয়ে যায় ছোঁয়ার মুখ। সামনে পিছনে এত মানুষজনের ভেতরে কি সব বলছে স্বাধীন ভাই? ছেলেটার কি একটুও লজ্জার শরম নেই? মনে মনে বকে ছোঁয়া। এত মানুষের ভিড়ে তুমি কি সব বলছো ভাইয়া? তোমার মুখটা অন্তত বন্ধ করো প্লিজ। বাঁকা হাসে স্বাধীন। এই মেয়ে, এত লজ্জা তুই কই পাস বলতো? তোর এই লজ্জা পাওয়া মুখটা আমায় আরও বেশি করে তোর কাছে টানে। আমি হাজারবার হার্টবিট মিস করি তোর এই রক্তিম মুখের গোলাপি আভায়। আমার মনে যেসব ফ্যান্টাসি আছে ওগুলো পূরণ করতে গেলে তো তুই লজ্জায় মরেই যাবি জান। আমাকে লজ্জা দিয়ে তুমি খুব মজা পাও তাই না? খুব। তুই যে আমারই লজ্জাপতি। এরই মাঝে হন্তদন্ত হয়ে ছুটে আসে কেয়া। জোরে জোরে আসায় চশমাটাও প্রায় নাকের ডগায় চলে এসেছে, কিন্তু তাতেও কোনো হেলদোল নেই। তাড়াতাড়ি এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে বলে, ছোঁয়া, একটা কাণ্ড ঘটে গেছে রে। মানে আমি ঘটিয়েছি আর কি। এখন কি করি বলতো? কি করেছিস সেটা বল আগে। এমনিই তোর যা মাথা গরম, না জানি কি করেছিস। একটু বেশি বেশি মনে হয় করে ফেলেছি। এবার তুই আমায় বাঁচা প্লিজ দোস্ত। এত টেনশন নিস না তো, আগে আমায় বল কি হয়েছে। কি হয়েছে আবার? ওই মেয়েগুলো আমায় রাগিয়ে দিয়েছে। কি আবল তাবল সব বলছিল। আমিও তাই কালি নিয়ে গিয়ে তোর বাঁধন ভাইয়ের মুখে লাগিয়ে দিয়েছি। একদম ভূত বানিয়ে দিয়ে চলে এসেছি। কি করেছিস কি তুই? আর কোন মেয়েগুলো তোকে রাগিয়েছে খুলে বল আমায় জান। কোন মেয়ে আবার? ওই যে সেদিন রাতে নাচালো যে মেয়ে দুটো, দুই বোন, রিমি না কি নাম? জেমি আপুর বোন রিমি। কি বলেছে তোকে? আমাকে বলেনি, তবে আরেকজনকে বলেছে। মুখ ঘুরিয়ে বলল কেয়া। কাকে? তোর পরাণের বাঁধন ভাইয়াকে। আচ্ছা বাবা, এত রাগ না করে সবকিছু খুলে বলতো আমায় কি হয়েছে। আরে ওই রিমিটা কাল থেকে নজর দিয়েছে ওই উগান্ডার পাবলিকের দিকে। আজ সকালে একবার বলেছে ওকে নাকি ভালোবেসে ফেলেছে। এখন আবার উগান্ডাটা দাঁড়িয়ে কার সাথে যেন হেসে ফোনে কথা বলছিল। ওই মেয়েটা বলে কি এমন ছেলে নাকি জীবনেও দেখেনি, পুরাই ক্রাশ খেয়েছে। এমন আর দাঁতের হাসি দেখে নাকি ওর হার্টবিট মিস হয়ে যাচ্ছে। আরও কত কি। তো তুই কি করলি? আমিও হাতে অনেক করে কাজল ঘষে নিয়ে একেবারে সোজা মেয়েগুলোর সামনে গিয়ে ওর চোখে মুখে ঘষে এসেছি। ভালো করে নি বল। হা হা করে একগাল হাসে ছোঁয়া। কেয়ার মতো মেয়েও যে এমন বাচ্চাদের মতো করবে ভাবতেই ওর হাসি পাচ্ছে। তুই না এমন হয়েছিস। তা বাবু, তুমি নাকি উগান্ডারে
সহ্য করতে পারো না, তাহলে অন্য কেউ উগান্ডার প্রশংসা করলে তোমার এত লাগছে কেন বলো তো? কিছুটা থতমত খায় কেয়া। ছোঁয়ার এমন প্রশ্নে কি উত্তর দেবে ভেবে পায় না। সত্যিই তো, ও কেন এমন বাচ্চামো করলো নিজেই ভেবে পায় না। আরে যে দেখতে ভালো না তাকে ভালো বলবে কেন? যার চেহারা তার আবার দুনিয়ার প্রশংসা। কিছুক্ষণ পর রুমালে ভেজা মুখ মুছতে মুছতে আসে বাঁধন। বাঁধনকে আসতে দেখে কেয়া সোজা ছোঁয়ার পেছনে লুকায়। কি হয়েছে আপনার ভাইয়া? এই অসময়ে আবার মুখ ভিজিয়েছেন কেন? হাসি চাপিয়ে বলে ছোঁয়া। না, এমনি তোমাদের মতো একটু মেকআপ করতে মন চাইছিল, তাই তো সাত করে একটু মেকআপ করেছিলাম। এখন সব তুলে মুখ ধুয়েছি। কেয়ার দিকে আজ চোখে তাকিয়ে বাঁধন বলল, মেকআপ? ও মা, ভাইয়া আপনিও মেকআপ করেন? হ্যাঁ, মাঝে মাঝে করতে হয়। একদম বাঁকা চোখে কেয়ার দিকে তাকিয়েই বলল বাঁধন। এবার সত্যিই আর হাসি আটকাতে পারল না ছোঁয়া। এদের অবস্থা দেখে স্বাধীনও হেসে ফেলল। শুধু হতভম্বের মতো বাঁধন তাকিয়ে দেখল ওদের হাসিগুলো। কিছুক্ষণ বাদেই স্বাধীন ছোঁয়ার রেজিস্ট্রি করা হবে। বিয়ে রেজিস্ট্রি অফিস থেকেও উকিল সাহেবকে আনা হয়েছে। আগে ওনাকে খাওয়ানো হচ্ছে, স্বাধীনও খেয়েছে। আর ছোঁয়াকে দেওয়া হয়েছে স্বাধীন খেয়ে এটো করে দেওয়া খাবার। বিয়ের দিন পরের এটো খাবার খেলে নাকি ভালোবাসা বেড়ে যায়। তাই তো ছোঁয়ার মামি আর স্বাধীনের খালারা মিলে এনেই ছোঁয়াকে খেতে দিয়েছে। এটা কিছু কিছু এলাকার প্রচলিত নিয়ম মাত্র, এর কোনো সত্যতা প্রমাণিত নেই। অনুগ্রহ করে তর্কে জড়াবেন না। ছোঁয়াও খেয়ে নেয় সাগ্রহে প্রিয় মানুষটির হাতের স্পর্শ পাওয়া খাবার। ছোঁয়ার কাছে এর চেয়ে সুস্বাদু কোনো খাবার আছে বলে মনে হয় না। এই খাবারের প্রতিটি লোকমায় যে স্বাধীনের স্পর্শ জড়িয়ে আছে। কেয়াও ছোঁয়ার সাথে বসেই খায়। যদিও বাঁধন চেয়েছিল একসাথে বসে খেতে, কিন্তু কেয়া যায়নি। ছোঁয়াকে বসিয়ে রেখে কেয়া আসে ফোন চার্জে দিতে। ছোঁয়াকে সাজানোর পর থেকে প্রচুর ছবি তুলে তুলে চার্জ একেবারেই কম, তাই রুমে আসে। কেবলই ফোনটা চার্জে ঢুকায় কেয়া, আর অমনি রুমে হঠাৎ কেউ এসে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ এমন হওয়ায় কিছুটা ভয় পেয়ে চিৎকার দিতে চায় কেয়া। সাথে সাথে কেয়ার মুখ চেপে ধরে বাঁধন। একদম চিল্লাবে না, চুপ। তারপর মুখ থেকে হাত সরায়। কি ব্যাপার? এমন করে দরজা আটকালেন কেন? সেদিন নোকের আঁচড় বুঝি ভোলেননি? কোনো কথা বলে না বাঁধন। একটু একটু করে এগোয় কেয়ার দিকে। কেয়াও ভয় পেয়ে যায় বাঁধনের আচমকা এমন কাণ্ডে। এই কি করছেন? এমন করে আমার দিকে আসছেন কেন? দেখুন, আমি কিন্তু চিল্লাবো। এতক্ষণে বাঁধনের দুহাত কেয়ার দুই বাহুর দুদিকে দিয়ে কেয়াকে আটকিয়ে ফেলেছে। পকেট থেকে সকালের চিঠিটা বের করে বাঁধন। এটা কি? কে লিখেছে এটা? এটা কি আমি কেমন করে বলবো? ও, আপনি জানেন না তাই না? এই আমার চোখ বিড়ালের মতো কিন্তু, হ্যাঁ, আর নাক নাকি কুকুরের মতো। আমায় কেন বলছেন? যে লিখেছে তাকে গিয়ে বলুন। যে লিখেছে তাকেই তো বলছি। আর ওভাবে কালি মাখালেন কেন? বেশ করেছে, আমার ইচ্ছে করেছে, মাখিয়েছি। তাহলে আমারও এখন অনেক কিছু ইচ্ছা করছে, করব। বলেই বাঁধন কেয়ার দিকে ঠোঁট এগোতে থাকে। এই থামুন, দেখুন, বিয়ের আগে এগুলো কিন্তু পাপ। আর আপনি একটা অবলা নারীর সাথে এভাবে সুযোগ নিতে পারেন না। কে অবলা? আপনি? যাক, তাও স্বীকার করলেন। আবার আগের ফর্মে চলে আসে কেয়া। না, আমি অবলা নই, তবে একটা মেয়ের সাথে সুযোগ নেওয়া ঠিক নয়। আর মেয়েটা যে অবলীলায় আমার মুখ, ঠোঁট, গাল ছুঁয়ে দিল, আমার অতৃপ্ত মনকে আবারও জাগিয়ে দিল, তার বেলা কি? আপনি জানেন আমার মনে আপনার স্থানটা কোথায়? আর এই যে এত উগান্ডা করেন, অন্য মেয়েরা আমার প্রশংসা করছে, তো আপনার এত জ্বলছে কেন? ও, তার মানে ওসব প্রশংসা নেয়ার জন্যই মেয়েদের সামনে অমন করে হাসা হচ্ছিল। সরুন তো, আমি বাইরে যাব।
বলেই কিয়া পাথনকে ধাক্কা দিয়ে সরাতে চায়, আর হঠাৎ ধাক্কায় পাথনও কিছুটা বেসামাল হয়ে কেয়া দৌড়ে চলে যায় রুম থেকে। দাঁড়িয়ে থাকে পাথন অবাক হওয়া একটা হাসি নিয়ে, বড় তৃপ্তির এই হাসি। অনেক কিছু না পেয়েও পাওয়া লুকিয়ে আছে এই হাসিতে। রেজিস্ট্রি কাবিননামায় সাইন করে স্বাধীন। এবার ছোঁয়ার পালা। পাশেই দাঁড়িয়ে আছেন আলম চৌধুরী, শাহানা বেগম। ছোঁয়া কলমটা নিয়ে একবার ওনাদের মুখের দিকে তাকায়। চোখে চোখেই ওনারা বলে দেন সম্মতি। এ যে ওনাদেরও অনেক দিনের চাওয়া পাওয়া। খ্যাচ খ্যাচ করে ছোঁয়া লিখে ফেলে নির্দিষ্ট জায়গায় নিজের নাম ছোঁয়া চৌধুরী। আজ আইনত ওরা স্বামী স্ত্রী হয়ে গেল। আবার কাজী সাহেবকেও আনা হয়েছে। স্বাধীনের ইচ্ছে নতুন করে আবারও কবুল পড়বে, কারণ ইসলামী শরিয়াত মতে মজা করে বা ভুলবশত স্বামী স্ত্রীকে তালাক দিলে বা অস্বীকার করলে তা কার্যকর হয়ে যায়। আর এ যাবৎ স্বাধীন বহুবার ছোঁয়াকে অস্বীকার করেছে। আর বিয়ের প্রকৃত আনন্দ তো 3 বার বলা কবুলেই। আর ওদের কবুল বলার সময় দুজনের কেউই তা উপলব্ধি করেনি। তাই আজ আবারও ওরা কবুল বলার মধ্য দিয়ে একে অপরের পরম সঙ্গী হিসেবে মেনে নেয়। আজ পূর্ণতা পায় স্বাধীন ছোঁয়ার সম্পর্ক। আনন্দে শাহানা বেগম কেঁদে ফেলেন। আলম চৌধুরীরও চোখে আনন্দের অশ্রু টলমল করছে। এতদিন একমাত্র ছেলে আর একমাত্র আমানত নিয়ে ওনারা যেই চিন্তায় ছিলেন, আজ তার পরিসমাপ্তি হলো। স্বাধীন ছোঁয়া দুজনেই শাহানা বেগম আলম চৌধুরীকে সালাম দিয়ে দোয়া নেন। খুব সুন্দর আনন্দ ঘন মুহূর্তে কেটে গেল কিছুটা সময়। সতেজ তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে স্বাধীন ছোঁয়ার বাসর ঘর। পুরো ঘরে মোমো করছে ফুলের মিষ্টি গন্ধ। ছোঁয়ার ড্রেসের সাথে ম্যাচিং কালারের ফুল দিয়েই সাজানো হয়েছে পুরো রুম। লাল সাদা ফুলের রাজ্যে ছোঁয়া যেন এক ফুল পরি। স্বাধীন বাঁধন আর কিছু কাজিনদের সাথে ছাদে সিগারেট খাচ্ছে, আর ছোঁয়া বসে আছে স্বাধীনের ঘরে। আশেপাশে আরো ভাবি সহ ওর আর স্বাধীনের কাজিনগুলো। কেয়াও কাছেই বসে এটা সেটা বলে ছোঁয়াকে লজ্জা দিচ্ছে। ছোঁয়ার ভাবতে অবাক লাগছে, আজ থেকে এই ঘর তার। কত শত স্বপ্ন ওর এই ঘরকে নিয়ে, ঘরের মানুষটিকে নিয়ে। আজ সৃষ্টিকর্তা নিজ হাতে ওর সেই স্বপ্ন পূর্ণ করছে। রাত প্রায় 11টা। একে একে অনেকেই ঘুমানোর জন্য চলে যাচ্ছে। 2 দিন ধরে সবাই টুকটাক ব্যস্ত। স্বাধীনও আসে সবাইকে বিদায় দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে একজোড়া প্রেমিক যুগল আজ এক অনাবিল চাওয়া পূর্ণ হওয়ার দোরগোড়ায়। লাল সাদা ফুলে সজ্জিত বাসর ঘরে বধূর বেশে বসে আছে ছোঁয়া। মনে তার হাজারো দ্বিধা। এত এত কাছ থেকে দেখা রাগী মানুষটাকেও আজ ওর অচেনা মনে হচ্ছে। মনে আজ প্রতি পদক্ষেপে এক অন্য স্বাধীনকে আবিষ্কার করছেও। এই স্বাধীন ওর অচেনা, বড্ড অচেনা। আজ ছোঁয়া বারবার কেঁপে উঠছে স্বাধীনের কামুকতায় ভরা ঘোর লাগা দৃষ্টিতে। এতদিন প্রিয় মানুষটিকে কত ভাবেই না চেয়ে এসেছে ও, আর আজ কত কাছে পেয়ে মনে হচ্ছে দরজা খুলে হুট করে দৌড় দিয়ে বাইরে কোনো এক জঙ্গলে পালিয়ে যায়। অনেকটা জল্পনা কল্পনার পর স্বাধীন রুমে আসলো। নিচু থেকেই দরজা বন্ধ করে ছোঁয়ার দিকে তাকালো। তারপর হাতের ঘড়িটা খুলতে খুলতে আর চোখে ছোঁয়াকে দেখে বলল, কিরে এখন এসব পরেই আছিস? তোকে দেখে তো আমারই দম বন্ধ হয়ে আসছে। কি করে এত ভারী পোশাক পরে থাকতে পারিস বলতো? হঠাৎ স্বাধীনের এমন কথায় কিছুটা থতমত খেয়ে যায় ছোঁয়া। কি ছেলে রে বাবা! ছোঁয়া তো নিজেই এগুলো খুলতে চেয়েছিল, কিন্তু সেই তো একটু আগে ফোন দিয়ে বলল, ছোঁয়া তুই যেমন পোশাকে আছিস আমি না যাওয়া পর্যন্ত ওভাবেই থাকবি। বউ সাজে আরো কিছুক্ষণ দেখার ইচ্ছে তোকে। একদম রাশ মিটিয়ে দেখা হয়নি, আমি গেলে খুলবি। আর এখনই এসব বলছে? মাথা নিচু করে ছোঁয়া উত্তর দেয়, আমি তো খুলতেই চেয়েছিলাম, কিন্তু তুমি তো। থাক, আর বলতে হবে না। আরে আমি কি জানতাম ওরা এত দেরি করিয়ে দেবে? ঘরে আমার বউ অপেক্ষা করছে আমার জন্য, আর শয়তান ছেলেগুলো দুনিয়ার গল্প জুড়েছে। ছোঁয়ার পাশে বসতে বসতে বলল স্বাধীন। এদিকে স্বাধীনের মুখে এমন আমার বউ বলায় লজ্জায় ছড়িয়ে গেল ছোঁয়া।
যেই স্বাধীন ভাইয়াকে ও চুমের মতো ভয় পেত, যার সামনে যাওয়া ওর নিষেধ ছিল, যেই স্বাধীন ভাইয়াকে কর্কশ গলায় ছাড়া নরম গলায় কথা বলতে দেখেনি ও, আর আজ সেই স্বাধীন ভাইয়ার মুখেই এমন রোমান্টিক কথা শুনে ছোঁয়াকে যেন রাজ্যের লজ্জা ঘিরে ধরল। কিরে এখন কি খুলবি নাকি আমি খুলে দেব? অনেক জ্বালিয়েছিস আমায় জান, আজ তোকে জ্বালানোর পালা। বলেই ছোঁয়াকে চোখ টিপ্পনি মারে স্বাধীন। না না না, আমি খুলতে পারবো। বলেই উঠে যেতে লাগে ছোঁয়া। ওঠার সময় ছোঁয়ার একটা হাত ধরে টান দিয়ে একদম নিচের কোলে বসিয়ে নেয় স্বাধীন। ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, খুব খুব সুন্দর লাগছে আজ তোকে জান, আমি মনে হয় পাগলই হয়ে যাব আজ তোর এই রূপ সুধা পান করে। বারবার পান করতে চাই তোর এই রূপের বিষ। আমার এই একাকিত্ব জীবনের সকল কষ্ট, সকল যাতনা আজ আমি তোকে ঢেলে দিতে চাই। তুই পারবি তো? পারবি তো আমার দেওয়া অসহ্য বিষের ভার বহন করতে? আস্তে আস্তে ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে বলে স্বাধীন। স্বাধীনের বলা প্রতিটি কথার নিঃশ্বাস আছড়ে পড়ে ছোঁয়ার ঘাড়ে। তাতে আরও কেঁপে ওঠে ছোঁয়া। আজ ওরও নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মনে হচ্ছে ও নিজেই আজ আত্মসমর্পণ করে নেবে স্বাধীনের কাছে। স্বাধীনকে উপেক্ষা করে উঠে যায় ছোঁয়া। এই ছেলের স্পর্শে জাদু আছে, পাগল করে দেবে ছোঁয়াকে। তাই তো ছোঁয়া নিচ থেকেই উঠে যায়। সত্যি সত্যি এসব ভারী পোশাকে খুব অস্বস্তি হচ্ছিল ওর। কোনো রকম পাতলা পোশাক না পরলে ও শান্তি পাবে না। তাই তো স্বাধীনকে ছেড়ে উঠে গলায় হাত দিয়ে নেকলেসটা খুলতে লাগে, কিন্তু ওড়নার সুতোর সাথে চেইনটা আটকে যাওয়ায় বেশ কিছুক্ষণ হুটোহুটি করেও খুলতে পারে না। স্বাধীন এতক্ষণও তাকিয়ে নয়ন ভরে দেখছিল ওর প্রেয়সীকে। এবার নিচ থেকেই উঠে গিয়ে সরাসরি ছোঁয়ার কাঁধে থাকা তিলটাই টুপ করে চুমু খায়। হঠাৎ এমন কড়াই কেঁপে ওঠে ছোঁয়া। এবার স্বাধীন কানের কাছে মুখ নিয়ে বলে, তোর শরীরের এই ছোট্ট তিলটাও তৈরি হয়েছে মনে হয় আমায় পাগল করতে। কি এত নেশা তোর এই তিলে? এত টানছে কেন আমায়? অসহায় চোখে তাকায় ছোঁয়া। একে তো খুলতে পারছে না, তাতে আবার এমন কান গরম করা কথা। থাম, যেটা পারবি না সেটা করতে যাস কেন? আমি তো আছি, দেখি দে আমি খুলে দিচ্ছি। আর শোন, এসব ছেড়ে পাতলা নরম একটা শাড়ি পরে আয়। আজকের দিনে অন্য ড্রেস পরিস না প্লিজ। আজ তোকে আমি শুধু বউরূপে দেখতে চাই। স্বাধীন নিজের হাত ছোঁয়ার গলায় ছোঁয়ায়, এক টানে খুলে ফেলে গলায় দেওয়া ডায়মন্ডের নেকলেসটা। তারপর ছোঁয়ার কান থেকে খুব আস্তে আস্তে দুলটাও খুলে নেয়। হাতে চুড়িগুলো একটা একটা করে খুলে টেবিলে রাখে। চুলে অসংখ্য পিন আর ক্লিপ লাগানো, তাই তো আস্তে আস্তে একটা একটা ক্লিপ খুলে নেয় স্বাধীন। এবার শুধু লেহেঙ্গার ওড়নার পিন খোলা বাকি। ওড়নায় স্বাধীন হাত বাড়াতে গেলে বাধা দেয় ছোঁয়া। একটুখানি সরে এসে বলে, থাক ভাইয়া, এবার আমি খুলছি, তোমাকে কষ্ট করতে হবে না। সাথে সাথে ছোঁয়াকে জড়িয়ে ধরে স্বাধীন। ছোঁয়ার গলায় গভীর চুমু এঁকে দিয়ে বলে, এই মেয়ে, আজকের দিনে তুই কাকে ভাইয়া বলছিস? আমার এত এত ফিলিংসের কথাগুলো কি শুনে তোর আজও আমাকে ভাইয়া মনে হলো? এত আদর পেয়েও কি তুই কিছুই অনুভব করলি না? দুইবার বিয়ে করেছি জানস, বাসর ঘরে ভাইয়া ডাক শুনবো বলে নয়। তুমি সরো তো, আমি চেঞ্জ করব, যাও বাইরে যাও। এমন লুচু ছেলেদের মতো তাকিয়ে থেকো না। আমি তোমার কত ছোট আর আমাকে এসব বলছো, লজ্জা লাগছে না? যাও বলছি, না হলে আমার জামাই শাহরিয়ার স্যার তোমায় পিটিয়ে সোজা করবে। আলতো ধাক্কা দিয়ে বলে ছোঁয়া। প্রিয়তমার মুখে এমন রসিকতা শুনে স্বাধীন বেপরোয়া হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করাই ওর যুদ্ধ জয় মনে হয়। স্বাধীনকে বাইরে বের হতে বলে ছোঁয়া। বেছে বেছে একটা সুতি লাল শাড়ি নিয়েছে ও, কিন্তু নাছোড় বান্দার স্বাধীন যেন ছোঁয়াকে চালাতে পারলেই বাঁচে। আরে আমি কেন বাইরে যাব? ঘর আমার, বউ আমার, বাসর আমার, আর আমাকে কেন বাইরে যেতে হবে? আজব তো। তাহলে কি আমি বাইরে গিয়ে চেঞ্জ করব? ওয়াশরুমে এসব ভারী পোশাক নিয়ে গিয়ে আমি চেঞ্জ করতে পারবো না, তুমি বাইরে যাও। হ্যাঁ, আমার সামনে করবি একটু পর তো। বাকিটা বলার আগে স্বাধীনকে জোর করে বাইরে বের করে দেয় ছোঁয়া।
দরজা লাগিয়েই পেট ফেটে হাসি পায় ছোঁয়ার। পাতলা সুতির একটা শাড়ি পরেছে ছোঁয়া। মেকআপ সব তুলে একদম হালকা হয়েছে। বিয়ের দিন মনে হয় নতুন বউকে বিশেষ সাজতে হয় না, এমনিই তার সব কিছুতে সৌন্দর্য ঠিকরে পড়ে। ছোঁয়াকে খুব সুন্দর লাগছে এমন সাধারণভাবেও। গা থেকে ভুরভুর করে জেসমিন ফুলের ঘ্রাণ আসছে। পুরো রুম জুড়েই বিরাজ করছে ফুলের সুবাস। এবার দরজা খুলে দিতেই ভেতরে আসে স্বাধীন। এক ঝলক ছোঁয়াকে দেখেই এক মায়াবতীর মতো লাগে। নিচেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। রাত্রি প্রায় 1:45 কাছাকাছি চলে গেছে। রুমে এসেই বিছানাতে ছোঁয়াকে বসা আবিষ্কার করে। আস্তে আস্তে এগোয় ছোঁয়ার দিকে। পরম যত্নে চুমু খায় ছোঁয়ার কপালে। ছোঁয়াও এবার আর বাধা দেয় না। বহু প্রতীক্ষার পর দুটো কপোত কপোতি মিলিত হয় জান্নাতি এক অনাবিল আনন্দে। প্রাচীন এই সুখটুকু নরপুরুষ সৃষ্টি লগ্ন থেকেই বিরাজমান। প্রত্যেকটা জীব জগতে নানাভাবে নানা প্রক্রিয়ায় আস্বাদন করে থাকে এর স্বাদ। শান্ত হয় স্বাধীনের এতদিনের নির্ঘুম কাটানো রাত্রিগুলোর প্রতিটি প্রহর। হারিয়ে যায় ছোঁয়া নামের এক ভীতু কিশোরীর আলাদা অস্তিত্ব। আজ সে বিলীন হয়েছে স্বাধীন নামের উত্তপ্ত আগ্নেয়গিরিতে। আজ সেই নারী, দুটি প্রাণ এক হয়ে যাওয়া এক নারী। সকাল প্রায় 7টা। এতক্ষণে ঘুম ভাঙে ছোঁয়ার। প্রতিদিনের অভ্যেস মতো উঠতে গিয়ে দেখে কিচ্ছু ঠিক নেই। নিজেকে কোনো এক শক্ত বেষ্টনীতে আবিষ্কার করে। ভালো করে বুঝতে চেষ্টা করলে বোঝে স্বাধীনের বাহু ডোরে আবদ্ধ সে। একদম জড়িয়ে আছে স্বাধীনের বুকের সাথে। কাপড় চোপড়ও কিচ্ছু ঠিক নেই। শাড়িটার আঁচল কোথায় তা খুঁজে পাওয়াই ভার। কিন্তু প্রচণ্ড লজ্জায় কুঁকড়ে যায় ছোঁয়া। তার মানে ও সারা রাত এমনভাবে স্বাধীনের সাথে ছিল, ভাবতেই লজ্জায় ঘিরে ধরে ওকে। শাড়ির যে অবস্থা তাতে লজ্জাটা আরও বেশি পায়। কিন্তু উঠতে গিয়েই দেখে মানুষটি ওকে জড়িয়ে কত শান্তভাবেই না ঘুমোচ্ছে। একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে মায়া ভরা মুখটি। জোড়া ভ্রুগুলো একদম মেয়েদের মতোই চিকন আর টানা। এই মুহূর্তে ছোঁয়ার মনেও একটা ইচ্ছে খুব প্রবলভাবে জাগলো। ওই মায়া ভরা চোখের পাতায় একটু ঠোঁট ছোঁয়ানোর প্রবল তেষ্টা জাগলো মনে। সমস্ত লজ্জা ছেড়ে ফেলে টুপ করে একটা চুমু খেলো স্বাধীনের চোখের পাতায়, আর একটা কপালে। চুমু খেতেই হালকা কেঁপে উঠল পাতা দুটো। ছোঁয়া তৎক্ষণাৎ আবার ঘুমের মতো করে গুটিয়ে গেল স্বাধীনের বুকে। ওর মনে পড়ল স্বাধীনের কথাগুলো, তুই আমার প্রতিটা নির্ঘুম রাতের কারণ। এবার আবারও স্বাধীন কিছুটা জড়িয়ে ধরল ছোঁয়াকে। ঘুমন্ত মানুষ ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে লুকিয়ে দেখা শেষ হলে আর একটা চুমু গালেও দে। শুধু কপালে চুমু দিলে নিজেকে বাচ্চাদের মতো মনে হয়। সেদিন মাথা ব্যথার বাহানা করেও কপালে দিয়েছিস, একটা গালেও তো দে। আমি যে বাচ্চা নই তা তো বুঝিয়ে দিয়েছি। তার মানে শয়তান ছ্যাঁচড়া ছেলেটা এতক্ষণ জেগেছিল আর এভাবে সুযোগটা নিল। লজ্জায় ছোঁয়ার মরে যেতে ইচ্ছে করছে, আর না হলে দৌড়ে পালাতে। স্বাধীনের দিকে আর না তাকিয়ে মুখটা যত সম্ভব স্বাধীনের বুকের মাঝে লুকিয়ে চুপ করে রইল ছোঁয়া। লজ্জাবতী, লজ্জা পাওয়া হলে চল, ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়তে হবে। এমনি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আজকে রাত হিসেবে আল্লাহ আমাদের মাফ করে দিতেই পারেন। একটু দেরি, কিন্তু অবহেলা করে দেরি করা যাবে না। বলেই ছোঁয়ার কপালে আবারও ঠোঁট ছুঁয়ে উঠে ওয়াশরুমে চলে যায় স্বাধীন। ছোঁয়া কিছুক্ষণ ওভাবেই মুখ লুকিয়ে থাকে বালিশে। আজকের সকালটা স্বাধীন ছোঁয়ার জীবনের নতুন অধ্যায়ের সূচনার। দীর্ঘ এত বছর পর ওরা আজ পরিপূর্ণতা পেয়েছে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা দিয়েছে ওরা। সংসার নামক বাঁধনে বাধা পড়েছে। ওরা দুজনে একসাথে ফজরের নামাজ শেষ করে নিচে আসে। সেখানে কেয়া বাঁধন সহ সকলেই আছে। ওদের নিচে নামতে দেখেই কেয়া দৌড়ে যায় ছোঁয়ার কাছে। মুখ টিপে টিপে হেসে বলে, কিরে, ভালো ঘুম হয়েছিল আজ? ঘুম হবে না কেন? ইনোসেন্ট ভাব নিয়ে বলে ছোঁয়া। কেয়া একেবারে কানের কাছে মুখ নিয়ে বলে, বলছি আমাদের সাইকোলজির শাহরিয়ার স্যারকে রাতে ঘুমানোর জন্য কেমন ট্রিটমেন্ট করলি?
এবারে লজ্জায় মুখ রাঙা হয়ে আসে ছোঁয়ার। পাশে দাঁড়ানো স্বাধীনও শুনতে পায় কেয়ার কথা। সেও লজ্জা পেয়ে খেয়াল না করার ভান করে মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। বেচারি ছোঁয়া একাই পড়ে কেয়ার হাতে। কেয়াও কম চায় না, নানা রকম প্রশ্ন করে ছোঁয়াকে নাচে হাল করে দেয়। এদিকে স্বাধীন এসে বাঁধনের কানে কানে বলে, ভাই বাঁধন, তাড়াতাড়ি যাও, তোমার বাঘিনী তো আমার লজ্জাবতীকে একেবারে নাজেহাল করে ফেলছে। ওই মেয়েকে তুমি ছাড়া আর কেউ চুপ করাতে পারবে না। একটু যাও ভাই, উদ্ধার করো আমার নিষ্পাপ বাচ্চা বউটাকে। তুমি চিন্তা করো না স্বাধীন ভাই, আমি এক্ষুনি গিয়ে ওর কান দিয়ে ধোঁয়া বেরোনোর ব্যবস্থা করছি। বলেই বাঁধন চলে যায় ওদের কাছে। গুড মর্নিং ছোঁয়া, বলছি যে তোমাদেরটাও তো হলো, হ্যাঁ, এবার আমাদের জন্য কিছু করো। আমার কত শখ স্বপ্নের বাসর করার প্রিয় উগান্ডাবাসী কন্যাকে নিয়ে। কেয়ার দিকে তাকিয়ে বলল বাঁধন, এই যে মানেটা কি? কাকে নিয়ে আপনি বাসর করবেন? এত শখ আপনার? বাসর তো করবই, আমার আশেপাশে থাকা উগান্ডারে নিয়ে। কত কি করব, তা তো আমি রোজ স্বপ্নে দেখি। একেবারে ইমরান হাশমির মতো রোমান্স করব। ছি, কি নির্লজ্জ আপনি! আর আশেপাশে থাকা উগান্ডারে নিয়ে মানে? আমার আশেপাশে থাকা উগান্ডারে নিয়েই তো, হ্যাঁ, ফুল নাইট রোমান্স হবে, একটুও ঘুম নয়। খুব খচ্চর ছেলে তো আপনি। মেয়েদের সামনে এসব বলছেন, আপনার লজ্জা করছে না? আর আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে এসব বলার? এই, একদম খচ্চর বলবেন না। খচ্চরগিরি কাকে বলে দেখিয়ে দেব কিন্তু। আর আপনাকে নিয়ে কখন বললাম? এই যে আপনি বললেন না উগান্ডারে নিয়ে যাবেন। ও, তার মানে আপনি নিজেও নিজেকে ফুল পিওর উগান্ডা মনে করেন? জানা ছিল না। নিজের কথায় নিজেই ধরা খেয়ে যায় কেয়া। হো হো করে হাসতে থাকে বাঁধন। আর এদের ঝগড়া শুনে ছোঁয়াও মুখ টিপে টিপে হাসে। কিন্তু কিছু দূর দাঁড়িয়েই একটু সুদর্শন ছেলে যে দুচোখ ভরে ওর মুচকি হাসির ঝর্ণাধারা অবলোকন করছিল তা ছোঁয়ার অজানা। কেয়া পাশের টেবিলে থাকা একটি বড় খালি বোতল নিয়ে বাঁধনকে মারতে শুরু করে। বাঁধনও সুযোগ বুঝে দৌড় দেয় কেয়ার হাত থেকে বাঁচতে। কেয়াও পিছু নেয় বাঁধনের। দাঁড়ান, উগান্ডা কাকে বলে দেখাচ্ছি, আজ বুঝিয়ে ছাড়বো শয়তান ছেলে। টেবিলে সবাই খাওয়ার জন্য বসেছে। সবাই একসাথে বসা যাবে না বলে কেউ কেউ বসেছে, কেউ কেউ বসেনি। আবার অনেকের খাওয়া হয়েও গেছে। যারা খেয়েছে তারা বসে বসে আড্ডা দিচ্ছে। এখন বসেছে স্বাধীন, ছোঁয়া, কেয়া, বাঁধন, নিহান আর রিমি। বাকিরা খাওয়া শেষ করে আড্ডা দিচ্ছে, আর বড়রা বাকি। ছোঁয়া বড় মার সাথে খাবে বললেও শাহানা বেগম পাত্তা দেননি ওর কথায়। ওনার এক কথা, এই কয়দিন এত অনুষ্ঠান পার্টি খুব ধকল যাবে তোর ওপর, তাই খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম করা যাবে না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। আবার স্বাধীনও বলল খেতে বসতে, তাই ছোঁয়াও ওদের সাথেই বসেছে। শাহানা বেগম বলেই দিয়েছেন, শোন ছোঁয়া, তুই আমার ছেলের বউ কখনোই ছিলিস না। তুই আমার মেয়ে, তুই আমার বন্ধু। এতদিন তুই আমাকে যেমন শুধু বড় মা মেনে এসেছিস, যেমন আমায় শাসন করেছিস, আবার খুনসুটি করেছিস বড় আব্বুর সাথে মিলে, তুই তেমনই থাকবি। আমার ছেলের বউ ছোঁয়াকে চাই না। মাথায় ঘোমটা দিয়ে মেয়েকে সম্মান জানানো, শাশুড়ি বউয়ের সম্পর্ক আমি চাই না। আমি আমার মেয়ে ছোঁয়াকে এতদিন যেমন আগলে রেখেছি তেমন ছোঁয়াকেই চাই। তাই এসব শাশুড়ি বউয়ের ফর্মালিটিস আমার সামনে একদম দেখাবি না। ছোঁয়ার মামিরাও মনে মনে খুব খুশি শাহানা বেগমের ওপর। সত্যি আজকালকার দিনে এমন মানুষ পাওয়াই যায় না। এত সুন্দর যে মানুষের মানসিকতা, তেমন মানুষের সাহচর্য পাওয়া ভাগ্যের ব্যাপার। একসাথে খেতে বসলেও নিহানকে অনেকক্ষণ ধরে খেয়াল করে স্বাধীন। ছেলেটার মন কেমন ভার ভার লাগছে। কখনো কখনো চোখেও টলমলো পানির আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু খাবার টেবিলে ছোঁয়া আর স্বাধীন পাশাপাশি বসার পর থেকে ও একদম মাথা নিচু করে আছে।
তারপর থেকেও মনে হয় মাথা উঁচু করে ওদের দিকে তাকিয়ে খায়নি। ছোঁয়ার বাপাশে বসেছে কেয়া, তারপর রিমি, তারপর বাঁধন আর নিহান। ইচ্ছে করেই কেয়া রিমিকে বাঁধনের পাশে দিয়েছে। বেচারা বাঁধন কেয়ার পাশেই বসেছিল, মনে মনে খুব খুশি হয়ে। কিন্তু রিমি খেতে আসতেই কেয়া উঠে রিমিকে বলে ওখানে বসতে। রিমিও তো মনে মনে এটাই চাইছিল। সুযোগটা পেয়ে সাথে সাথেই খুশি মনে বসে পড়ে, আর মুখ কালো করে গোমরা মুখে বসে থাকে বাঁধন। চোখের ইশারায় বোঝায় একবার খেয়ে উঠুক, খবর আছে ওর। এই নিহান, তুই খাচ্ছিস কই? অমন মাথা নিচু করে থাকলে খাবি কি করে? স্বাধীন নিহানকে উদ্দেশ্য করে বলে। হ্যাঁ ভাইয়া, এই তো খাচ্ছি। হকচকিয়ে উঠে বলে নিহান। সত্যি তো নিহান ভাইয়া, তুমি তো খাচ্ছই না, শুধু খাবার নিয়ে নাড়াচাড়া করছো, মুখে তো দাও। ছোঁয়াও বলল। হ্যাঁ আমি খাচ্ছি সোয়া, তোমরা চিন্তা করো না, আমি এমন আস্তে আস্তেই খাই। নিহান শোন, খাওয়া শেষে তুই একটু ছাদে আসিস, একটু কথা আছে তোর সাথে। বলেই খাওয়া শেষ করে উঠতে চাই স্বাধীন। আর কেয়া, আমি আর বাঁধন বিজি থাকবো দুপুরে বউ ভাতের আয়োজনের জন্য। তুমি ছোঁয়ার সাথেই থেকো আর ওকে সময় দিও। বলে চলে যায় স্বাধীন। খেতে খেতে কেয়া টেবিলের নিচে গিয়ে পা দেয় রিমির পায়ে। ইচ্ছে করেই রিমির পায়ে এমনভাবে পা ঘষে যেন মনে হয় বাঁধনের পা। রিমি বুঝতে পারে এটা বাঁধনের পা, আর তা ওর পায়ে এসে ঠেকছে। খুশিতে নেচে ওঠে ওর মন, তার মানে বাঁধনও ওকে ইশারা করছে। রিমি আনন্দে বাঁধনের দিকে তাকিয়ে বলে, কি বলবে সেটা মুখেই বলো, আমি শোনার জন্য প্রস্তুত। বিরক্তি নিয়ে বাঁধন বলে, কি বলবো মানে? আমি আবার কি বলবো তোমায়, খুকি? দেখো, আমি মোটেও খুকি না, আমি ছোঁয়ার সাথে পড়ি। আর আজ ছোঁয়া বিয়ে করে অলরেডি বাসর করে ফেললো, তাই খুকি বলবে না। রিমি বলতেই নিহান খাবার রেখে হাত ধুয়ে উঠে চলে গেল। যা বাবা, এর আবার কি হলো? খাবার না খেয়েই চলে গেল, বলল রিমি। এই মেয়ে দেখো, তুমি বাচ্চাই, হ্যাঁ, আর আমি তোমাকে কিচ্ছু বলতেও চাচ্ছি না। কি শুধু শুধু শুনতে চাচ্ছ তুমি? এদের কথা মনোযোগ দিয়ে শুনছে ছোঁয়া আর কেয়া, আর মুখ টিপে টিপে হাসছে কেয়া। বারে, তুমি তো পা দিয়ে ঠেলছো, তাই তো বলছি যা বলার মুখেই বলো, এত লজ্জা পেতে হবে না। পা দিয়ে ঠেলছি মানে? আমি কখন তোমায় পা দিয়ে ঠেললাম? চুপ তো, মাথা খারাপ না কি? ও মা, এক্ষুনি ভুলে গেলে? তুমি তো আমার পায়ে পা লাগালে। এবার আরো হাসে কেয়া। ছোঁয়া কিছুই বুঝতে পারে না এদের মধ্যে কি হচ্ছে। সে একমাত্র চুপচাপ দর্শক হয়ে এদের কীর্তি দেখছে। কেয়ার হাসি দেখে বাঁধন বুঝতে পারে কিছু একটা শয়তানি করেছে ও, তাই তো নর্মালভাবে রিমিকে বলে, আসলে আমি সরি, ভুলবশত লেগে গেছে। বলেই কেয়ার দিকে তীর্যকভাবে তাকিয়ে বলে বাঁধন, আরে না, আপনার কোনো দোষ নেই, তা আপনি লাগাতেই পারেন, আমি কিছু মনে করিনি। বলেই মুচকি হাসে রিমি। খোলা ছাদে একপাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে স্বাধীন। একটু পরে নিহান আসলো। নিহানকে দেখেই হাতের সিগারেটটি নিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, প্রিয় বন্ধুরা, এই গল্পের শেষ পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। সেই পর্যন্ত সকলে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।